অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। সূচনা পর্ব। হোটেলের ভিআইপি লাউঞ্জে একান্তে বসে আছে তিয়াশান শাহ। হোটেলের এক কোণে এক একটি বিলাসবহুল আলো ঝলমল করছে, কিন্তু তিয়াশানের মনে অন্যরকম অন্ধকার ঘিরে আছে। একমাত্র এক নারী তার জীবনকে দখল করতে পারবে। কিন্তু সেই নারীকে? তবে একটি মেয়েকে সে কিছুতেই ভুলতে পারেনি। প্রেয়সী মেয়েটার সেই নাম এক অভিশাপের মতো ফিরে আসছে তার মনে বারবার। কলেজের কনফারেন্সে এক মুহূর্তে সে প্রথম প্রেয়সীকে দেখেছিল। সুগঠিত শরীর নিয়ে একেবারে প্রভাবশালী উপস্থিতি মেয়েটির ছোট থেকেই। সেই সময় তার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, একদম সরাসরি। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। তিয়াশান তার চোখে এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল, যেন তার চোখের মাঝে গোটা পৃথিবী অন্ধকারে ঢুকে গেছে। এটা কি আপনার প্রথম কনফারেন্স? সেই মেয়েটির মিষ্টি কণ্ঠের প্রশ্ন শুনে তিয়াশান কিছুটা নড়ে গিয়েছিল। সে অবাক হয়েছিল এমন অপরিচিত ব্যক্তির মুখে এত সহজ এবং খোলামেলা কথা শুনে। তার মন এক নিমিষে উড়িয়ে দিয়েছিল সকল সংকোচ। তিয়াশান প্রথমবার সত্যিই কিছু হারানোর ভয় অনুভব করতেই একজন এসে প্রেয়সীকে টানতে টানতে সে জায়গা থেকে নিয়ে গিয়েছিল। তার এতগুলো সফলতা, তার ক্ষমতা, সবকিছুই তার কাছে তুচ্ছ মনে হচ্ছিল যদি তাকে না পাওয়া যায়। মেয়েটাকে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন বেড়েই চলেছিল। মেয়েটির হৃদয়ে একটা লুকানো সত্তা রয়েছে, যে সত্তাটি শুধুমাত্র তার হবে একদিন। মিটিং রুমের পরিবেশ থমথমে আপাতত। 1 ঘন্টার বৈঠকে যেখানে সাধারণত তিয়াশান শাহ নেতৃত্বে কথা গড়ায় আগুনের মতো, আজ সেখানে দেখা গেছে নিস্তব্ধতা। তার চোখের দৃষ্টি বারবার স্লাইডের বাইরের দিকে যাচ্ছে। হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো তিয়াশান শাহ। কোনো আগাম বার্তা ছাড়াই মিটিং থেকে বেরিয়ে গেল। পেছনে তাকিয়ে রইল হতভম্ব কর্মকর্তারা। কেউ কিছু জিজ্ঞেস করল না, কারো সাহস হলো না। তিয়াশান শাহ পেছনে পেছনে ছুটে গেল সায়ের। সায়ের তিয়াশানের ছোটবেলার বন্ধু এবং কোম্পানির অপারেশন ইনচার্জ। তিয়াশানের কেবিনের দরজার কাছে পৌঁছে সায়ের সবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, দ্য মিটিং ইজ ওভার। সায়েরের গলার স্বর শান্ত কিন্তু দৃঢ় লাগল। তিয়াশান শাহ কোনো কারণ ছাড়া কখনো এভাবে মিটিং ছেড়ে বেরিয়ে আসে না। তিয়াশানের কেবিন রুমটি আধা আলো, পর্দা টানা আছে। গ্লাস ডেস্কে দুটো ফোন, একটি সিগারেট জ্বলছে অ্যাশট্রেতে। তিয়াশান শাহ বাইরে তাকিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সায়ের হাঁপাতে হাঁপাতে ঢুকে বলল, তিয়াশান, এই কি অবস্থা? তুই মিটিং মাঝপথে ছেড়ে চলে এলি কেন? তিয়াশান চোখ না সরিয়ে নিচু স্বরে বলল, আমি তিয়াশান শাহ। নিয়ম তৈরি করি, মানি না। এখন মিটিংয়ের মুড নেই আমার। সায়ের বলল, মুড নেই মানে? এতদিন ধরে প্রজেক্টের কাজ চলছে আর এখন এসে ক্যান্সেল করে দিবি? একটা মেয়ের কথা বারবার ভাবাচ্ছে আমায়, সায়ের। মেয়েটাকে এনে দে, তারপর না হয় মিটিংটা কন্টিনিউ করব। সায়ের চমকে বলল, কোন মেয়ে? মিটিংয়ের সাথে মেয়ের কি সম্পর্ক? মেয়েটির নাম প্রেয়সী রাফিয়া। আমার প্রেয়সী সে। তার কণ্ঠে কম্পিত হয়েছিলাম আমি। ও কেবল কোনো সাধারণ মেয়ে না, সায়ের। ও আমার দুর্বলতা। আমার অ্যাট্রাকশন। পরদিন সকাল সকাল 8:50 বাজে। এক দল মেয়েরা গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছে। আর কয়েকজন মেয়েরা চকচকে মার্বেল পাথরের উপর দিয়ে কলেজ ইউনিফর্মে হাঁটছে। চারপাশে গার্ডেনের রোজ গাছ থেকে রোদের ছায়া পড়ে যাচ্ছে মাটিতে। কলেজটি ধনী অভিজাত পরিবারদের সন্তানদের জন্য তৈরি, যেখানে ভদ্রতা শেখানো হয় রক্তের সঙ্গে আর দম্ভটা জন্ম থেকে উত্তরাধিকার। ঠিক এমন এক সকালেই ধীরে ধীরে কলেজ ফটকে এসে থামল একটি বিলাসবহুল কালো রেঞ্জ রোভার। গাড়ির জানালায় রোদের ঝিকিমিকি দেখা গেল। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে সজাগ হয়ে গেল। তারা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সেই মুহূর্তে ধীরে ধীরে নামল প্রেয়সী রাফিয়া। তার এক হাতে একটি হালকা ধূসর রঙের হ্যান্ডব্যাগ, চোখে কালো বর্ডার দেওয়া পাতলা ফ্রেমের চশমা আর পরনে গাঢ় নীল স্কার্টের ওপর স্টারচোকরা সাদা শার্ট পরা। সবকিছুর মধ্যে এমন এক আকর্ষণ যেন চারপাশের আলো তার উপস্থিতিতে স্তব্ধ হয়ে গেল। ওই যে প্রেয়সী আসছে, আরেকজন বলল। সে না তার ওনার বাবার 3টা হোটেল চেইনের মালিক? শুধু ধনী না, স্মার্টনেস দেখেছিস? এই ফিসফিসানি প্রেয়সীর কানে গেল, তবু সে নিরুত্তর। স্কুলের লাইব্রেরির দিকে হাঁটছে প্রেয়সী।
পাশেই এখন আয়োজন করা হয়েছে এক কর্পোরেট সিএসআর প্রজেক্টের, যেটা শিশুদের জন্য ইকোবক্স বিতরণ করে থাকে। সেখানে এসে দাঁড়িয়েছে দেশের নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, কিন্তু সে কোনো সাধারণ প্রতিনিধি নয়। সে নিজে এসেছে, যার নাম হলো তিয়াশান শাহ। কালো হাফ শার্ট, বুক জুড়ে হালকা স্যুট, চোখে সানগ্লাস নিয়ে তিয়াশান স্কুলের দিকে প্রবেশ করল। চারদিকে তাকে ঘিরে নিরাপত্তা বাহিনী আছে। তার চারপাশে ব্যস্ততা, ক্যামেরা এবং সাংবাদিক। কিন্তু হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল। ঠিক তখনই যখন প্রেয়সী রাফিয়া লাইব্রেরির সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে তার খোলা চুল উড়ছে। সাদা শার্টের ওপর সকালের রোদের ঝিলিক পড়েছে। সে সামান্য ঝুঁকে ব্যাগ থেকে বই বের করছে। তিয়াশান এমনভাবে তাকিয়ে থাকলো, মনে হচ্ছে কোনো শিল্পী তার জীবনের সবচেয়ে গভীর ছবি আঁকার আগে নিঃশ্বাস আটকে রাখল। তখনই প্রেয়সী চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে সেই চোখের দৃষ্টি ঘুরাল। এমন দৃঢ়তা, এমন নিরাসক্ত শীতলতা, তিয়াশানের বুকের ভিতরে হঠাৎ কেমন যেন ধাক্কা লাগল। তখনই একটি ছেলে এসে ঠান্ডা গলায় বলল, আপনি যদি ভিজিটর হন তাহলে ডানদিকের অডিটোরিয়ামে যান। তৎক্ষণাৎ প্রেয়সী ভেতরে চলে গেছে। তিয়াশান শাহ সেখানেই দাঁড়িয়ে রইল। ঠোঁট থেকে সিগারেট অজান্তেই পড়ে গেল মাটিতে। চোখে এক নতুন পাগলামি দেখা দিল। এত তাড়াতাড়ি মেয়েটির দেখা পাবে সে ভাবতেই পারেনি। কলেজের একটি কক্ষে চলে গেল তিয়াশান শাহ। আর কোন দেরি করল না। স্যারকে কল করে কিছুক্ষণ কথা বলে সে ভেতরে গিয়ে প্রেসদের সামনে বসে পড়ল। সাদা মার্বেলের লবিতে ঝকমকে ঝাড়বাতির আলো ঝলকাচ্ছে। ক্যামেরা, প্রেস, ডেলিগেটস, সিকিউরিটি আর বিলাসিতার ভিড়ে দাঁড়িয়ে আছে দেশের শীর্ষস্থানীয় তরুণ উদ্যোক্তারা। সেই ভিড়েই ঢুকল তিয়াশান শাহ। শাহ গ্রুপের কর্ণধার, দেশের সবচেয়ে কম বয়সী $1 বিলিয়ন কোম্পানির এমডি। এবং প্রেয়সী রাফিয়ার বাবার উত্তরসূরি এবং বিলাসবহুল লাইফস্টাইল ব্র্যান্ডের সহ প্রতিষ্ঠাতা, একই সঙ্গে ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেসের স্টার। তিয়াশান খানিকটা পেছনে সরে গিয়ে তাকালো প্রেয়সীর দিকে। এমতাবস্থায় স্যার বলল, তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? প্রেয়সী রাফিয়া। মিডিয়া তাকে বলে আইস প্রিন্সেস। বয়স 19। ফ্যামিলি ইন্ডাস্ট্রির মালিকের মেয়ে। পেছনে তাদের কয়েকটা স্ক্যান্ডালও আছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। তার মানে গতকাল যে মেয়ের কথা বলছিলি সেই প্রেয়সী রাফিয়া? হ্যাঁ। ঠিক তখনই প্রেয়সীর চোখ পড়ল তিয়াশান শাহর দিকে। দুজনের দৃষ্টি এক হলো। এক পলকের জন্য সময় যেন দাঁড়িয়ে গেল। তারপর প্রেয়সী হালকা মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে ফিরে তাকালো। তিয়াশানের চোখে আগুন জ্বলল। এই মেয়ে অন্যরকম। কিছুক্ষণ পর, এক প্রাইভেট প্যানেল ডিসকাশনে যেখানে তরুণ উদ্যোক্তাদের এক্সটেম্পোর বক্তৃতা দিতে হয়, সেখানে এক ছেলে প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। তিয়াশান রাগে মুখ ফুলিয়ে নিল। প্রেয়সীর বাবা ফারুক সাহেবকে হঠাৎ বলা হলো, দয়া করে লিডারশিপ আর কর্পোরেট ডমিনেন্স এই টপিকে কথা বলবেন? প্রেয়সীর বাবা ফারুক সাহেব হাসলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালেন। এক মুহূর্ত অপেক্ষা করলে প্রেয়সী উঠে বাবার পাশে এসে দাঁড়ালো। ফারুক সাহেব বললেন, কেউ কেউ টাকার জোরে বাজার দখল করে, কেউ সম্মানের জোরে মন জয় করে। আমি দ্বিতীয়টাকে বেছে নিয়েছি, তাই যেভাবে কাজটা এগোচ্ছে সেভাবেই এগিয়ে যাবে। ক্ষমতা ভয় তৈরি করে কিন্তু আদর্শ ইতিহাস গড়ে তোলে, এটা আমাদের মানতে হবে। রাত 12টা। গ্র্যান্ড রিজেন্সি হোটেলের টপ ফ্লোর। শহরের সমস্ত কোলাহল, আলো আর উচ্চতা যেন এই ছাদের নিচে থেমে আছে। বাতাসে ঠান্ডা ছোঁয়া, আকাশে কিছুটা মেঘ বিদ্যমান। সুইমিং পুলের পাশে বসে আছে প্রেয়সী রাফিয়া। তার হাতে পানির গ্লাস নয়, আছে একগুচ্ছ প্রেজেন্টেশন ফাইল এবং চুলের ভাঁজে লেগে আছে রাতের রোদচিহ্ন। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শহরের উপর, যেন এই শহরটাকে জিতে নেওয়াটাই তার একমাত্র লক্ষ্য। তখনই তার পেছনে এসে দাঁড়ালো তিয়াশান শাহ। সে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল প্রেয়সীর দিকে। এই প্রথম এমন একজনকে দেখছে যে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তোমার বাবার ভাষণ ভালো ছিল। তিয়াশান ঠান্ডা গলায় বলল, যেন প্রতিদ্বন্দ্বিতার সূচনা এটা। প্রেয়সী এক মুহূর্ত থেমে রইল। তারপর কোনো রকম আবেগ ছাড়াই বলে উঠল, আপনি আমায় চিনেন? হু দ্য হেল আর ইউ? মেয়েটি এগিয়ে এলো কয়েক কদম। প্রেয়সী বলল,
অপরিচিত কারো সাথে এতটা পরিচিত হয়ে কথা বলতে নেই। মি তিয়াশান শাহ। তিয়াশানের চোখে এক মুহূর্তের জন্য চমক খেলে গেল। তারপর ঠোঁটে এক বাঁকা হাসি টেনে বলল, তাহলে আমার নামও মনে আছে? গ্রেট, তুমি কিন্তু কিউট না, ভয়ঙ্কর ধরনের স্মার্ট। আপনার থেকে ঠিক কি চাই তা জানি না, কিন্তু আমার সময় খুব দামি। কাজের কথা বলুন। তিয়াশান এক ধাপ এগিয়ে এসে তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, তুমি কি দেবে, সেটাই তো জানতে এসেছি, মিস রাফিয়া। প্রেয়সীর ঠোঁট বাঁকা হলো। চোখে ঠিকরে বেরোলো এক প্রকার তাচ্ছিল্য তার। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, মাথা সামান্য নিচু, চোখ ফাইলের পাতায়, তবুও শব্দগুলো সোজা গিয়ে বিধে প্রেয়সীর অহংকারে। এইবার প্রেয়সী ধীরে ফিরে তাকালো। ঠান্ডা, ধারালো আর ভয়হীন লাগলো। সে তাকালো সরাসরি তিয়াশানের চোখে। ওয়ান ডে মি শাহ। তিয়াশান কিছু বলল না। প্রেয়সী ফিরে দাঁড়িয়ে ফাইল হাতে পুলের দিকে হেঁটে গেল। তিয়াশানের ইগো তেতে উঠল। আর প্রেয়সী? সে চুপ রইল। তিয়াশান ফিসফিস করে বলে উঠল, এই চোখ একদিন আমার হবে, মেয়ে। তোমার ঠোঁটের ছোঁয়া একমাত্র আমি অনুভব করব। তুমি আমার হয়েই থেকে যাবে। আমি হব তোমার ভয়ের একমাত্র কারণ। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 2। রাত এখন গভীর। নিঃশব্দ শহরের বুকে শুধু একটানা বৃষ্টির টুপটাপ শব্দ, জানালার কাছে পড়ছে টিনের চালে বাজার মতো করে। বাইরের ঝড়ে গাড়ির কাঁচ কাঁপছে। সায়ের গাড়ি ড্রাইভ করে মুহূর্তে তিয়াশানকে নিজ বাসায় রেখে এলো। তিয়াশান শাহ নিজ বাসায় ঢুকতেই তার চোখ আটকে গেল খাবার টেবিলের এক কোণে। সেখানেই বসে আছে এক মেয়ে পরিপাটি পোশাকে, মুখে কৃত্রিম হাসি নিয়ে। মেয়েটির নাম নীলিমা। মনে হচ্ছে সে খাবার নিয়ে বসে আছে, যেন কারো জন্য অপেক্ষা করছে। সত্যিই সে অপেক্ষা করছে তিয়াশানের জন্য। তিয়াশান অবাক হয় না। কারণ এই প্রথম না, এমন দৃশ্য আগেও বহুবার দেখেছে। মেয়েটিকে নিয়ে আসা হয়েছে তার মা মাহিরার পরিকল্পনায়। হুট করে কোনোরকম নোটিশ ছাড়াই। নীলিমা যেন আরেকটা প্রজেক্ট, যাকে পরিচয় করিয়ে দিতে হবে তিয়াশানের সাথে। তার মা মাহিরার মতে পছন্দ হলে বাসর সাজিয়ে ফেলা যাবে। তিয়াশান বুঝে গেছে তার মা মাহিরা এক জটিল ধাঁচের মানুষ। আধুনিক চিন্তাভাবনা আর ক্লাসি সোশ্যাল সার্কেলের বাইরে তার ভাবনার গণ্ডি নেই। অথচ এই আধুনিকতার আড়ালেই লুকিয়ে আছে এক দখলদার মানসিকতা। ছেলের জীবনের প্রতিটি সিদ্ধান্তে নিজের ছাপ রাখতে চায় উনি। কি খাবে, কি পরবে, কোথায় যাবে, সবকিছুতে মা নির্দেশক। এমনকি বিয়ের পছন্দটাও। তিয়াশান দুই ভাইয়ের একজন। বাবার পদচিহ্ন খুব একটা পড়ে না এই বাড়িতে। তিনি বিদেশে থাকেন বহু বছর ধরে। ফলে এই বাড়ির সমস্ত কর্তৃত্ব এখন মাহিরার হাতে। আর সেই কর্তৃত্বকে অস্ত্র করেই তিনি পুত্রের জীবনে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের পুতুল নাচ। নীলিমা সেই পুতুলের এক কপি। তিয়াশানের চোখে মেয়েটি একটা ব্যবস্থাপনা। একটা সাজানো বাস্তবতা। আর সে নিজে, সেই বাস্তবতার এক বিদ্রোহী চরিত্র, যে চায় নিজের জীবনটা নিজের মতো করে গড়তে। মাহিরা হয়তো ভাবেন একটা সুন্দর মেয়ে আর পছন্দসই পাত্রীর প্যাকেজে ছেলের জীবন সেট হয়ে যাবে। কিন্তু ভালোবাসা সাজানো যায় না। আর জীবন মায়ের পরিকল্পনায় নয়, নিজের অনুভূতিতে গড়ে নিতে হয়। তিয়াশান একটু গলা চড়িয়ে বলল, সমস্যা কি, নীলিমা? তোমাকে স্পষ্ট করে বলেছি আমার জন্য এভাবে প্রতিদিন অপেক্ষা করতে হবে না। এটা তোমার বাড়ি না যে হুট করে চলে আসবে। একটু তো নিজেকে নিয়ে লজ্জা থাকা উচিত। আমার সামনে আর তোমার মুখ দেখতে চাই না, বুঝেছ? নীলিমা হতচকিত হয়ে গেল। তারপর কণ্ঠে কিঞ্চিত কাঁপুনি নিয়ে বলল, কিন্তু আমি তো শুধু আন্টির কথাতেই বসেছিলাম। উনি বললেন তুমি ফিরবে তাই। তিয়াশান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। গলা ঝাঝালো হয়ে উঠল। আমার মায়ের কথায় তুমি বসে থাকলে থাকো, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু তুমি কি বুঝতে পারো না? আমি চাই না তুমি আমার জীবনের আশেপাশেও থাকো। আমার স্পেস, আমার সময়, সবকিছুর মধ্যে ঢুকে পড়েছ তুমি। এটা একটা সীমা লঙ্ঘনের নাম, নীলিমা। নীলিমা এবার পুরোপুরি দমে গেল। তার চোখে মুখে লজ্জা, অপমান আর হতাশার ছাপ একসাথে। কিন্তু হঠাৎই সে ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। গলায় রাগ আর অভিমান মিশিয়ে বলল, তিয়াশান, তুমি জানো আমি তোমাকে পছন্দ করি।
আমি চেষ্টা করছি তোমার ভালোবাসা পাওয়ার। সেটা কি এতটাই দোষের? তিয়াশান হাসল। তীব্র ব্যঙ্গভরা হাসি নিয়ে বলল, ভালোবাসা? তুমি যেটা করছো সেটা ভালোবাসা না, সেটা হলো জোর করে কারো জীবনে জায়গা করে নেওয়ার চেষ্টা। এটা ঘৃণার যজ্ঞ। তুমি ভালোবাসার নামে আমার ওপর চাপ সৃষ্টি করছো। আমাকে বোঝার চেষ্টা না করে আমার জীবনে ঢুকে পড়ে তুমি শুধু নিজের অস্তিত্ব জাহির করছো। নীলিমা এবার বলল, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমার মা আমাকে আসতে বলেছে। তিয়াশান এবার ঠান্ডা গলায় বলল, আমার মায়ের কথা দিয়ে আর আমার জীবন চলবে না সেটা ভালো করেই জেনে রাখো। তুমি এখনই এই বাসা থেকে বেরিয়ে যাও। আমি কাউকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে রাখতে চাই না। নীলিমা হঠাৎ করে চুপ হয়ে গেল। তার চোখে পানি, কিন্তু সে আর কিছু বলল না। ব্যাগটা হাতে তুলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। বাসায় এখন কেউ নেই। সবাই একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছে। সকালে বাসার সদস্য চলে আসবে। তিয়াশান দরজার দিকে তাকিয়ে রইল, যেন এক বিশ্রী বোঝা নামল বুক থেকে। সে ফিসফিস করে বলল, ব্যাস, এই জীবন আমি নিজের মতো করেই গরব। যাকে চাই সেই থাকবে আমার পাশে, বাকি কেউ না। নতুন দিনের আলো জানালার ফাঁক গলে রুমের ভেতরে ঢুকে পড়ছে। মেঝেতে ছড়িয়ে থাকা মৃদু আলোয় একটা আলস্যঘন নীরবতা। বিছানায় এলোমেলো চুলে তিয়াশান শাহ চোখ মেলে তাকালো ছাদে। রাতে ঘুম হয়নি তার একদমই। সাইড টেবিলে মোবাইলটা বেজে উঠল হঠাৎ। একবার নয়, দুবার না, টানা। তিয়াশান ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত এক নাম, মা। অবচেতনে একটা দীর্ঘশ্বাস ফেলল সে, কিন্তু ফোন ধরল না। মোবাইলটা মুখ ঘুরিয়ে আবার বিছানায় ছুঁড়ে দিল। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো সে। পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকালো। রোদের আলো জোরালো হচ্ছে। একটা হালকা বাতাস বইছে। কিন্তু সেই বাতাসও যেন তাকে স্পর্শ করে না। ডাইনিং টেবিলে গিয়ে বসতেই বাসার কাজের বুয়া গরম চা দিয়ে গেল। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে যাচ্ছে ধীরে ধীরে। বাইরে সূর্য আরো উপরে উঠছে। তিয়াশান ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে রাখল টেবিলে। মনে হচ্ছে বাইরের সকাল যতই পরিষ্কার হোক, তার ভেতরের আকাশটা যেন এখনো ঘন মেঘে ঢাকা। এই সময়ই দরজার বাইরে হালকা টকটকে রঙা একটা গাড়ি এসে থামল। মুহূর্তেই বাড়ির কাজের বুয়া গিয়ে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করল নীলিমা। আজও সাজগোজ করে, কপালে টিপ, হাতে ব্যাগ, যেন কোনো পার্টিতে যাচ্ছে। ঢুকেই শুরু করল তার সেই চেনা ভঙ্গিতে বলা কথা। আন্টি কোথায়? আমি ভাবলাম আজকে একটু ব্রেকফাস্ট একসাথে করি সবাই মিলে। তিয়াশান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তি জমে আছে। সে বলল, তুমি আবার কি জন্য আসলে নীলিমা? আমি তো আগেই বলেছি এই বাসা তোমার নয়। বারবার এসে জোর করে জায়গা করে নেওয়ার চেষ্টা করো না। তোমার মা তো আমায় দাওয়াত দিয়ে এনেছেন, আর আমি তো তোমার হবু স্ত্রী, এমন আচরণ একটু বাড়াবাড়ি নয়? তিয়াশান এবার ক্ষিপ্ত হয়ে উঠল। চোয়াল শক্ত করে সে এগিয়ে এলো সামনাসামনি। তারপর বলল, হবু স্ত্রী? কখন বললাম আমি? মা যদি নিজের ইচ্ছায় কারো সঙ্গে সম্পর্ক বানাতে চায়, সেটার মানে এই না যে আমি সেটা মেনে নেব। এখনই বের হয়ে যাও আমার বাসা থেকে। এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারছি না তোমার উপস্থিতি। তোমার মা জানে এসব? আমি এখনই বলছি তাকে। তুমি যাকে ইচ্ছা বলো। আজকের পর যদি আমার বাড়ির আশেপাশেও আসো, তাহলে নিজের সম্মানটুকু রাখতে পারবে না। তিয়াশান শাহ দরজাটা নিজেই খুলে দাঁড়িয়ে পড়ল সামনে। নীলিমা দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর না চাইতেও পেছনে ঘুরে বেরিয়ে গেল। তিয়াশান দরজাটা বন্ধ করে দিল। অন্যদিকে, সকালবেলা কর্পোরেট অফিস বিল্ডিংয়ে সবাই যে যার কাজে ব্যস্ত আছে। সূর্য পুরো শহরটাকে সোনালি আলোয় ভাসিয়ে দিচ্ছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে গতি নিচ্ছে। প্রেয়সী রাফিয়া এই প্রথম কোনো কর্পোরেট অফিসে ঢুকেছে। ভয়ও পাচ্ছে, আবার একটা রোমাঞ্চকরও কাজ করছে ভেতরে ভেতরে। সে জানে না তাকে ঠিক কি করতে হবে। শুধু এটুকুই জানে, বাবার জন্যই এখানে আসতে হলো। কাজের কথা বলে কলেজে চলে যাবে। লিফটে উঠে যখন সে ওপরে উঠছে, তখন পাশের আকাশছোঁয়া কাচের জানালায় নিজের প্রতিবিম্ব দেখে সে এক মুহূর্ত থেমে গেল। চিন্তায় ডুবে গেল সে। তিয়াশান শাহ, তার শত্রু, এসে বাবার কোম্পানিতে হাজির হয়েছে।
অফিসের কাছের দরজা দিয়ে ঢুকতেই এক ধরনের কর্পোরেট গন্ধে ভরে উঠল তিয়াশানের মন। সাজানো গোছানো রিসিপশন ডেস্ক, দেয়ালে কোম্পানির লোগো আর কর্মীদের ব্যস্ত পদচারণা সবকিছুতেই এক পেশাদার পরিবেশ। তিয়াশান এক পলক চারপাশে তাকিয়ে নিজের উপস্থিতি জানান দিতে এগিয়ে গেল রিসিপশনে। আমি ফারুক সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। রিসেপশনিস্ট চোখ তুলে তাকিয়ে হালকা হাসি দিল। তারপর বলল, স্যার কনফারেন্স রুমে আছেন। আমি জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ফারুক নিজেই এগিয়ে এলেন। এমতাবস্থায় প্রেয়সী লুকিয়ে পড়ল। এসব হচ্ছেটা কি জানার জন্য সব শুনতে লাগল। এই পুরুষটা কেন হঠাৎ তার বাবার অফিসে? তুমি তিয়াশান শাহ? আসো, বসি একটু। দুজন কনফারেন্স রুমে গিয়ে বসল। ফারুক পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, বলো, আমাদের কোম্পানির সাথে কাজ করতে চাও কেন? তুমি তো নিজেই একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড। তিয়াশান হালকা হেসে বলল, ব্যবসা বড় করতে হলে শুধু একা এগিয়ে চললেই হয় না, শক্তিশালী পার্টনার দরকার হয়। আর আমি জানি আপনার কোম্পানির মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুব কমই আছে। ফারুক মাথা নেড়ে চুপচাপ শুনছিলেন। আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে একজোড়া পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলে প্রেয়সী রাফিয়া ঢুকতেই তার চোখ মুখ থমকে গেল। সে থেমে গেল কিছু সেকেন্ড। তারপর মুখ শক্ত করে এগিয়ে এলো। তিয়াশান স্থিরভাবে তাকিয়ে বলল, আরে, কে তুমি? ফারুক হেসে বললেন, আমার মেয়ে প্রেয়সী, আমাদের হেড অফ প্রজেক্ট। তোমাদের একসাথেই কাজ করতে হবে যদি এই পার্টনারশিপ ফাইনাল হয়। প্রেয়সী ঠোঁটে কৃত্রিম হাসি এঁকে বলল, নতুন নাটকের স্ক্রিপ্ট শুরু হলো বুঝি? তিয়াশান হেসে জবাব দিল, না, এটা পুরনো স্ক্রিপ্টের নতুন অধ্যায়। এবার একটু সিরিয়াস রকমের। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 3। প্রেয়সী ক্যাবিনে দাঁড়িয়ে গেল। চেয়ারে বসা মানুষটা তিয়াশান শাহ। নামটা শুনলেই বুকের ভেতর এক ধুকধুকানি শুরু হয়। অথচ এত কাছ থেকে আরেকবার এই মানুষটিকে দেখে প্রেয়সী চমকে উঠল ঠিকই, তবে চট করে নিজেকে সামলে নিল। তিয়াশান এখানে হুট করে? আরও অবাক করা ব্যাপার, বাবার সাথে যেন ভালো একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলেছে সেই অল্প সময়েই। ফারুক সাহেব, যিনি কি না অতি কম মানুষকেই সহজে পছন্দ করেন, তিনিও তিয়াশানের প্রশংসায় পঞ্চমুখ। তিয়াশান শাহ মায়ের অনিচ্ছা, সমাজের চোখ সবকিছুর মাঝে তাকে ছেড়ে দিয়েছিল চুপচাপ। কিন্তু এখন অন্য কেউ দাঁড়িয়ে আছে সামনে। ম্যাচিউর, পরিণত চোখে তাকিয়ে থাকা এক পুরুষ। তিয়াশান স্থির চোখে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। তার চোখে সেই পুরনো প্রেয়সীর প্রতিচ্ছবি। যে ক্লাস 5 থেকেই মঞ্চ কাঁপাতো, বিতর্কে প্রথম হতো, যে কোনো প্রোগ্রামে নাম থাকলেই বুঝে নেওয়া যেত ওর জেতা কনফার্ম। হ্যাঁ, সেই প্রেয়সী। আজও ভেজে ভরা, কনফিডেন্ট, মাথা উঁচু করে হাঁটা মেয়েটা। আর ঠিক এই জায়গাটাতেই তিয়াশানের ভালো লাগাটা বারবার দানা বাঁধে। তার আকর্ষণ, মোহ আর না পাওয়ার হাহাকার আরও বেশি করে ডানা মেলতে শুরু করেছে। ফারুক সামান্য ভ্রু কুঁচকে বললেন, তোমরা আগে থেকে একে অপরকে চেনো নাকি? ফারুক সাহেবের প্রশ্নে কনফারেন্স রুমের নিঃশব্দ বাতাস হঠাৎ ঘন হয়ে উঠল। প্রেয়সী আস্তে করে চেয়ার টেনে বসল। তিয়াশানের চোখে চোখ রেখে সে বলল, চেনা শব্দটা খুব ছোট। হয়তো বলা যায় একসময় খুব ভালো করেই জানতাম, বাবা। তিয়াশান ঠোঁটে এক ঝাপসা হাসি টেনে বলল, আর এখন? ভুলে গেছ? প্রেয়সী কাঁধ ঝাঁকিয়ে তাকালো না। তার ঠোঁটে একটা কাঁটাধারালো হাসি দেখা গেল। তারপর বলল, ভুলে গেলে মনে করানোর প্রয়োজন হয় না, মিস্টার শাহ। প্রেয়সী ধীরে হাতে ফাইলটা খুলে ফেলল। সে আবারও বলল, আপনার মতো কেউ এখানে জয়েন করতে চাইছে, এটাই তো অবাক করা ব্যাপার। আগে যেখানে থাকলে মনে হতো পৃথিবীটাই আপনার চারপাশে ঘোরে। এখন আপনি একজন টিম মেম্বার হতে চাইছেন? তিয়াশান হেলান দিয়ে বসে রইল। তারপর বলল, সব কিছুর আয়ু ফুরায়, প্রেয়সী। এমনকি অহংকারেরও। এখন আমি শুধু একটাই জিনিস চাই, কাজের ভেতরে নিজেকে হারিয়ে দিতে। প্রেয়সী ফাইলটা বন্ধ করে রাখল। তার গলায় নরম অথচ দৃঢ় সুর হয়ে বলল, এখানে কেউ হারিয়ে যায় না, মি। এখানে প্রতিটা পদক্ষেপের হিসেব রাখা হয়। প্রতিটা ভুল, প্রতিটা চোখাচোখি পর্যন্ত ট্র্যাক করা হয়। আপনি কি সত্যিই তৈরি, তিয়াশান?
তিয়াশান এবার ধীরে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সে এসে দাঁড়ালো প্রেয়সীর সামনে। তুমি যদি ট্র্যাক করো তবে ঠিক আছে। প্রেয়সীর বুকের ভেতরটা হঠাৎ করে কথা শুনে ধক করে উঠল। সে চোখ না তুলে গম্ভীর গলায় বলল, সাবধান থাকবেন, মিস্টার শাহ। পড়ে যাবেন। তিয়াশান একটু হেসে ফেলল, যেন নিজের পড়ে যাওয়ার ভয় একদম নেই তার। সে বলল, আমি তো এসেছি পড়তেই। এবার তুমি বলো, প্রস্তুত তো? পূর্বার মাঝেও আমার দিকে তাকিয়ে থাকবার জন্য? এক মুহূর্তের জন্য দুজনেই চুপ হয়ে গেল। ফারুক অস্বস্তিতে কাশলেন। বুঝতে পারলেন না যে এখানে একটা জটিল আবহ তৈরি হচ্ছে, তবুও বললেন, ঠিক আছে, ব্যক্তিগত আলাপ পরে হবে। এখন কাজের বিষয়ে আসি। প্রেয়সী আম্মু, তুমি তিয়াশানকে প্রজেক্ট প্ল্যানটা ব্রিফ করে দাও। আমি সাময়িক একটু বের হচ্ছি। প্রেয়সীর বাবা বেরিয়ে যেতেই দরজা বন্ধ হলো একটা নরম অথচ দৃঢ় শব্দে। অফিস রুমটা হঠাৎ আরও বেশি নিঃশব্দ হয়ে গেল। শুধু দুজন মানুষের নিঃশ্বাসের সুর বাজতে লাগল। প্রেয়সী ফাইল খুলে চোখ নামালেও তার ভিতরের গোলমাল তিয়াশানের চোখ এড়িয়ে যায়নি। তিয়াশান একটু এগিয়ে এসে বলল, তুমি এখনো ঠিক আগের মতোই সুন্দর আর ঠিক ততটাই দুর্ভেদ্য, রাফিয়া। প্রেয়সী মাথা না তুলে বলল, আপনি এখনো ঠিক আগের মতোই নাটকে আর ততটাই বিরক্তিকর। প্রেয়সী ফাইলের পাতা উল্টে দিচ্ছে হঠাৎ করেই তিয়াশান তার পাশের চেয়ারে হাত দিয়ে মৃদু গলায় বলল, আহহ, শুনে তো কলিজা ঠান্ডা হয়ে গেল, হামিংবার্ড। প্রেয়সী চমকে তাকালো। বিরক্তে সে বলল, শাট আপ। তিয়াশান ঠোঁটে অর্ধেক হাসি টেনে বলল, ও আট, হামিংবার্ড? আমার কথা শোনার জন্য তো একসময় মরে যেতে, আর এখন চুপ থাকতে বলছো? এত বাজে বকি আমি? প্রেয়সী রাগ সামলে বলল, খুবই বাজে বকেন আপনি। যখনই মুখ খুলেন তখনই কিছু একটা ইচ্ছেমতো বলে ফেলেন। আর শুনুন, আমার কাছে প্রফেশনালিজম সবচাইতে ইম্পর্ট্যান্ট। এর মাঝে অন্য কিছু আমি সহ্য করি না। তিয়াশান এবার চেয়ার হেলান দিয়ে বসে মুচকি হেসে বলল, ওকে, তাহলে আর কি? একটা চুমু দাও। প্রেয়সী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। চোয়াল শক্ত করে সে বলল, এক্সকিউজ মি? তিয়াশান গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, বাংলায় না বুঝলে ইংলিশে বলছি, গিভ মি সাম কিসেস, হামিংবার্ড। প্রেয়সী এবার রাগে কাঁপতে কাঁপতে বলল, একদম সীমালঙ্ঘন করবেন না, তিয়াশান। এই রুমে সিসিটিভি ক্যামেরা আছে। বাবা যদি দেখে ফেলে খবর হয়ে যাবে আপনার। তিয়াশান হাসি টেনে চোখ ছোট করে বলল, ও আচ্ছা, তাই নাকি? মানে এখানে সিসিটিভি না থাকলে তুমি আমাকে কিস করতে? বলো না হামিংবার্ড, স্বীকার করো একবার, তোমার মন এখনো নরম হয়ে যায় আমার নাম শুনলেই। স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসুন। আপনার চেহারা দেখতেও আমি নারাজ। সেখানে আপনাকে কিস করাটা তো আমার জন্য বিলাসিতা। তিয়াশান এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, যদি সেই বিলাসিতা আমি নিজেই পূরণ করে দিই? প্রেয়সী এক পা পিছিয়ে গেল। কিন্তু তার চোখের ঘোরটা সে নিজেও জানে, একরকম দ্বিধা, একরকম ভয় আর অন্যরকম উত্তাপ, কিন্তু প্রেয়সী হেরে যাওয়ার মেয়ে নয়। সে যথাসম্ভব স্ট্রং মেয়ে। তিয়াশান, এটা অফিস, আপনার বাড়ি না। নিজেকে ঠিক করুন। তিয়াশান দুষ্টুমি করে বলল, তাহলে চলো, আমার বাড়িতেই যাই। ওখানে কোনো ক্যামেরা থাকবে না। থাকবে শুধু তুমি আর আমি। প্রেয়সী চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে কিছু না থাকলেও তার নিঃশ্বাস আর চোখ দুটো তিয়াশানকে অনেক কথাই বলে দিল। প্রেয়সীর দম আটকানো রাগের মুহূর্তে আচমকা তিয়াশানের ফোনে টুং করে একটা নোটিফিকেশন এলো। তিয়াশান পকেট থেকে ফোন বের করে মেসেজটা দেখে গেল হঠাৎ একদম থমকে। ঠোঁটের কোণে হাসি জমে গেল। চোখের চাহনি বদলে গেল পুরোপুরি। প্রেয়সী তা লক্ষ্য করল। সে ধীরে ধীরে বলল, হ্যালো। হাসিটা হঠাৎ থেমে গেল কেন? ফোনে কার মেসেজ? তিয়াশান এক সেকেন্ড চুপ থেকে ফোন পকেটে রেখে বলল, কিছু না। একটা পুরনো ফাইলের বিষয়ে একটা রিমাইন্ডার। আপনি মিথ্যে বলছেন। কে পাঠিয়েছে? তিয়াশান এবার খুব ঠান্ডা গলায় বলল, আগের মতো এখন আর কিছুই বোঝো না দেখছি। প্রেয়সী শক্ত গলায় বলল, আমি এখনো বুঝি। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনি এই অফিসে শুধু পার্টনারশিপের জন্য আসেননি। আপনি কিছু লুকাচ্ছেন, তিয়াশান।
বলুন, কি চলছে? তিয়াশান চুপ হয়ে গেল। তার চোখ যেন ঘোলাটে হয়ে উঠেছে। প্রেয়সী এবার চেয়ার ঘুরিয়ে বসে বলল, যত দ্রুত সম্ভব আপনার কার্ড থেকে সব ডিটেইলস আমি বের করব। এই প্রজেক্টের ভিতর আবার যদি ব্যক্তিগত কোনো গেম থাকে, খুব ভালো করেই জানেন, আমি কোনো ছাড় দেব না। তিয়াশান এখনো একদৃষ্টে প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই প্রেয়সীর টেবিলের ফোনটা বেজে উঠল। সে ফোন ধরতেই ওপাশ থেকে ভয়ার্ত এক পুরুষকণ্ঠ বলল, ম্যাডাম, আপনার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালে নেওয়া হচ্ছে এখনই। প্রেয়সীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে ফোন পড়ে গেল। তিয়াশান সাথে সাথে ফোন ক্যাচ ধরে ফেলল। তিয়াশান দাঁড়িয়ে গেল। স্থির চোখে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। আর তার ঠোঁটের কোণায় আবার সেই রহস্যময় ছায়া ফিরে এলো। প্রেয়সীর কানে হাসপাতাল শব্দটা পৌঁছানোর সাথে সাথেই তার চারপাশের পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। ফোনটা হাতে কেড়ে নিল প্রেয়সী সাথে সাথে। ফারুক সাহেব, তার বাবা, সেই মানুষ যিনি সবসময় তাকে শক্ত হয়ে থাকতে শিখিয়েছেন, তারই হুট করে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমি আসছি। সামান্য কথাটি বলে ফোন রেখে চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো প্রেয়সী। তিয়াশান সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং গম্ভীর গলায় বলল, আমি তোমার সাথে যাব। প্রেয়সী তাকালো। এত কিছু হয়ে যাবার পরও তার মাঝে থেকে কনফিডেন্ট ফুরোয়নি। এখনো তার মনোবল জীবিত আছে। তিয়াশানকে প্রেয়সী বলল, আপনি যাওয়ার কে? সব সময় নাটক। এই মুহূর্তেও পাশে থাকার ভান করছেন কেন? তিয়াশান শান্ত ভঙ্গিতে বলল, কারণ তোমার জন্য চিন্তা হচ্ছে। আমি চাইলে তোমার বাবার খোঁজ নিতে যেতেই পারি। শুধু তোমার জন্য না, তার জন্য, যিনি তোমার মতো একটা স্ট্রং মেয়ে আমাকে গিফট করেছেন। প্রেয়সী থেমে গেল এক সেকেন্ড। তিয়াশানের সেই পুরনো স্মৃতি মাথায় আছড়ে পড়ল। এই মুহূর্তে সে কোনভাবেই সিন ক্রিয়েট করতে চায় না। তবে সে নিজেকে শক্ত করল। তারপর বলল, গাড়িতে চলুন। কিছুক্ষণের মধ্যেই গাড়ির গতি ভেঙে থেমে দাঁড়ালো হাসপাতালের সামনে। ব্রেক কষার আগেই প্রেয়সী কোনো কিছু না বলেই গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। তার চোখে এখন শুধুই এক আতঙ্কে আছে, বাবাকে হারানোর ভয়। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। না কোনো ভাই, না কোনো বোন। বাবাই তার আশ্রয়, পুরো পৃথিবী। হাসপাতালের গ্লাস দরজা ঠেলে ভেতরে ঢুকে প্রেয়সী কাপা গলায় রিসেপশন ডেস্কে গিয়ে বলল, ফারুক সাহেব, অ্যাক্সিডেন্ট কেস। কোন রুমে উনি? সিস্টেমে চোখ বুলিয়ে নার্স জানিয়ে দিলেন, ইমার্জেন্সি ওয়ার্ড, রুম 315। প্রেয়সী আর এক মুহূর্ত দেরি করল না। তার পায়ের তলায় যেন মাটি নেই। ভেতরে ভেতরে এক ভয়ানক ঝড় বয়ে যাচ্ছে। যদি বাবা? না, সে ভাবতেই পারছে না। এদিকে তিয়াশানও গাড়ি পার্ক করে হালকা দৌড়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করল। কিন্তু তার মুখে এখনো গম্ভীরতা বজায় আছে। এক পলকে তার চোখ খুঁজে নিল তার প্রেয়সীকে, যে এই মুহূর্তে ভেঙে পড়লেও বাইরে থেকে নিজেকে শক্ত করে রাখছে। প্রেয়সী ইতিমধ্যে বাবার ওয়ার্ড নম্বর জেনে লিফটে উঠে পড়েছে। আঙুল যেন অসাড় হয়ে গেছে, তবুও বারবার বোতাম চেপে লিফটকে তাড়াতে চাইছে। মুখে কথা নেই। শুধু বুকের ভিতরটা ফাঁকা লাগছে। 315 নম্বর কেবিনের সামনে দাঁড়িয়ে প্রেয়সীর শরীর যেন জমে গেল। ভিতরে যেতে ভয় লাগছে। হাত কাঁপছে। চোখ ভিজে উঠেছে অজান্তেই। ঠিক তখনই এক নার্স এসে দরজা খুলে বলল, আপনি কি ফারুক সাহেবের মেয়ে? প্রেয়সী কেবল মাথা নাড়ল। তারপর বাকি কথা নার্স নিজেই বলে দিল। উনি জ্ঞান হারাননি। শরীরের একপাশে একটু আঘাত লেগেছে, প্রেশার ড্রপ করেছিল। এখন স্থিতিশীল আছেন, কিন্তু ঘনিষ্ঠ কাউকে পাশে দরকার। এই কথা শোনামাত্রই যেন প্রাণ ফিরে পেল প্রেয়সী। গলা শুকিয়ে এলেও কোনোরকমে বলল, আমি যাচ্ছি। সে ধীরে ধীরে কেবিনে ঢুকল। ফারুক সাহেব বিছানায় শুয়ে আছেন। প্রেয়সীকে দেখে চোখে পানি এসে গেল। প্রেয়সী মা। ভেঙে পড়া কণ্ঠে একটাই ডাক প্রেয়সীকে আঘাত করল। প্রেয়সী ছুটে গিয়ে বাবার হাত ধরে বলল, আমি এখানে আছি, বাবা। তুমি ঠিক আছো, তাই তো? প্লিজ এমন করে আর কখনো ভয় দেখাবে না। ফারুক সাহেব ক্লান্ত হাসলেন। তুই থাকলে আমি কিছুতেই হারব না মা। তোর মায়ের মতো তুইও আমার শক্তি। ঠিক তখনই দরজায় নক করে তিয়াশান ঢুকল।
সাদা শার্টের বোতাম খোলা, কণ্ঠে কোমলতা নিয়ে সে বলল, আঙ্কেল, আপনি ঠিক আছেন? ফারুক সাহেব মাথা নাড়িয়ে বললেন, তুমি এসেছ? ভালোই করলে। প্রেয়সীর পাশে কেউ থাকলে আমার মনটা শান্ত থাকে। তিয়াশান একবার প্রেয়সীর দিকে তাকালো। সে মুখ ঘুরিয়ে নিয়েছে, চোখে পানি দেখা যাচ্ছে। সে কখনো তিয়াশানের সামনে বাবাকে নিয়ে দুর্বল হতে চায় না। তিয়াশান একটু এগিয়ে এসে বলল, আঙ্কেল, আপনি সুস্থ হন আগে। এরপর আমরা তিনজন একসাথে বসে নতুন প্রজেক্টের গল্প করব, আমি কথা দিচ্ছি। প্রেয়সী এবার চমকে তাকালো। তিয়াশান এইভাবে কেন কথা বলছে? আজকের তিয়াশান যেন কিছুটা আলাদা লাগছে। বুঝে নিতে পারছে না এইটা নাটক, না সত্যি। কিছুক্ষণ পর হাসপাতালের সেই সাদা করিডোরে নিঃশব্দে হেঁটে যাচ্ছে প্রেয়সী। চোখের কোণে জমে থাকা অশ্রু সে বারবার আড়াল করতে চাইছে। তবুও বারান্দার শেষ প্রান্তে এসে দাঁড়াতেই সব বাঁধ ভেঙে গেল। হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল এতক্ষণ, কিন্তু বাবার দুর্বল মুখ, ডাক্তারের সংযত ভাষা আর তিয়াশানের হঠাৎ করে উদয় সব মিলিয়ে আজকের দিনটা যেন তার হৃদয়ে ছুরি চালিয়ে দিচ্ছে। ঠিক তখনই পেছনে থেকে একটা ধীর কণ্ঠ ভেসে এলো। কাঁদলে তো দুর্বলতা বেড়ে যাবে, রাফিয়া। সে চমকে তাকালো। তিয়াশান চুপচাপ দাঁড়িয়ে গেল তার পাশে। রাফিয়া নাম শুধু তিয়াশান আর তার বাবা ডাকে, আর কেউ না। প্রেয়সী চোখ মুছল, গলা শক্ত করে বলল, আপনার কোনো মন্তব্যের দরকার নেই। আমার আবেগ, আমার কান্না, এসব নিয়ে আপনার কিছু বলার অধিকার নেই। তিয়াশান এগিয়ে এলো, দূরত্বটা কমিয়ে বলল, অধিকার হারিয়েছি, জানি। কিন্তু অনুভব তো করতে পারি, তাই না? আপনি কি চান, তিয়াশান, আবার ফিরে এসে নাটক শুরু করেছেন? একবার মায়ের কথা বলে আমাকে ফেলে গেলেন। আজ যখন আমি বাবার একমাত্র ভরসা, তখন আবার হঠাৎ হাজির হলেন কেন? কারণ আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। আর এখন তোমাকে দেখে মনে হচ্ছে হয়তো সময় এসেছে আমার সব দায় মিটিয়ে দেওয়ার। প্রেয়সী ক্ষিপ্ত হয়ে উঠল, আপনার দায় মেটানোর জায়গা এটা না, তিয়াশান। তিয়াশান চুপ করে গেল। কিন্তু তার চোখে লেগে থাকা সেই অপরাধবোধ আর ভালোবাসার মিশ্র দৃষ্টি প্রেয়সীর হৃদয়কে অস্বস্তিতে ফেলল। হঠাৎ ডাক্তার এসে জানালো, রিলিজ পেপার তৈরি হচ্ছে। আপনাদের 1 ঘন্টার মধ্যে ডিসচার্জ করা হবে। বাইরের কাউন্টার থেকে মেডিসিন ও ফলোআপ কপি নিয়ে নেবেন। অ্যাট্রাকশন, সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 4। 2-3 দিনের মধ্যেই ফারুক সাহেব অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। রক্তচাপ এখন স্বাভাবিক, মুখেও একটু প্রশান্তি এসেছে। এই কয়দিন তিয়াশান শাহ যেন আঠার মতো লেগেছিল প্রেয়সীর সঙ্গে। নানা কায়দায় তাকে মানানোর চেষ্টা করেছে। কখনো রাগ, কখনো জেদ করে সব কথা মানিয়ে নিয়েছে। কিন্তু কিছুতেই প্রেয়সী গলছে না। বরং চেষ্টা করছে একদম ইগনোর করে যেতে। তবু তিয়াশান দমবার পাত্র নয়। যেখানেই যাচ্ছে প্রেয়সী, সেখানেই সে হাজির। কলেজ থেকে কিছু প্রজেক্টের কাজের জন্য কয়েকদিন ছুটি পেয়েছে প্রেয়সী, সেই ছুতোতেই বারবার সায়েরকে পেছনে লাগিয়ে রেখেছে তিয়াশান শাহ। এই মুহূর্তে প্রেয়সী বসে আছে তার স্কুল ফ্রেন্ড তুলির বাসায়, চুপটি করে। বাইরে মাইক্রোবাস বসে আছে তিয়াশান আর সায়ের। তিয়াশান চুপচাপ তাকিয়ে আছে বাসার দিকে, যেন মনে মনে কিছু পরিকল্পনা করতে শুরু করেছে। সায়ের পাশ থেকে তার চোখমুখ দেখেই আন্দাজ করার চেষ্টা করছে, এই মানুষটা এখন কি করতে চায়। তিয়াশানের আচরণ গত কয়েকদিনে একেবারেই পাল্টে গেছে। কি যেন ভেতরে ভেতরে পরিকল্পনা, কিন্তু সায়ের কিছুতেই বুঝে না। শেষমেশ সায়ের নিজেই জিজ্ঞেস করল, কি করতে চাচ্ছিস যদি একটু বলতিস? তিয়াশান ঠান্ডা গলায় বলল, একবার প্রেয়সীকে বের হতে দে। তারপর বুঝে যাবি। টেক ইট এজি। সায়ের থমকে গিয়ে ঢোক গিলল। তিয়াশানের চোখে এক দৃঢ়তার দেখা মিলল। সায়ের আন্দাজ করতে পারল আজ কিছু একটা ঘটবেই। মাইক্রোবাসটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বাসার ভেতরে তুলির সাথে গল্পে মগ্ন হয়ে আছে প্রেয়সী। অনেকদিন পর ফ্রেন্ডের সঙ্গে দেখা, কথা তো জমবেই। এই বাসা এখন তুলির শ্বশুরবাড়ি। কয়েকদিন হলো এখানে শিফট করেছে তুলি আর তার হাজবেন্ড তামিম। তাদের নতুন সংসার শুরু আপাতত। 2 দিন আগে একটা গেট টুগেদার পার্টি হয়েছিল, কিন্তু প্রেয়সী বাবার অসুস্থতার কারণে আসতে পারেনি।
অফিসের ঝামেলাগুলো তখন তিয়াশান আর ম্যানেজার মিলে সামলে নিয়েছিল। সবকিছুর পরও প্রেয়সীর মনটা গলেনি। কি এক অস্বস্তি ভর করে আছে তার মধ্যে। তিয়াশানের এত ক্লোজনেস, এত হেল্প করা ভালো, তবে সম্পর্কটা যেন কেমন থমকে আছে। প্রেয়সী নিজেই দূরত্ব তৈরি করে ফেলেছে। অজুহাতের পর অজুহাত দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। আর তিয়াশান, সে যেন এই দূরত্বে আরও কাছাকাছি আসার সাহস খুঁজে পাচ্ছে। হঠাৎ তুলির ফোনটা বেজে উঠল। বাসার মধ্যে গল্প চলছে, কিন্তু রিংটোনের শব্দে একটা মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু। তুলি ফোনটা কানে দিয়ে কথা বলতে শুরু করল। প্রেয়সী চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে আকাশটা ঘন মেঘে ছেয়ে গেছে। একটা চাপা ধোঁয়াটে আলো চারপাশে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন তার মনের ভেতরের আবহাওয়ার মতো। প্রেয়সী নিজের হাতের আঙুলটা বারবার ছুঁয়ে দেখছে, যেন নিজের ভেতরের অস্থিরতা লুকাতে চাচ্ছে। বাইরে একটা পাখি ডানা মেলল। নিচে দূরে কোথাও গাড়ির হর্ন শোনা গেল। তার মনটা কেমন খালি খালি লাগছে। এই সময় তুলি নরম কণ্ঠে বলে উঠল, প্রেয়সী, তামিম বলছে একটু নিচে গিয়ে ওর সঙ্গে দেখা করতে। গেটের পাশে দাঁড়িয়ে আছে। দেখা করে আসবি? প্রেয়সী চমকে তাকালো। এক মুহূর্তের জন্য ভাবল, যাবে কি যাবে না। তামিম, তুলির স্বামী, পরিচিত মানুষ। আবার একই সাথে তিয়াশানের ফ্রেন্ড। কিছুক্ষণ চুপ থেকে নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, চল। চারপাশে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশটা মেঘে ঢাকা, ধূসর, বিষণ্ণ এক আবহ বলে মনে হচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব, যেন আসন্ন বৃষ্টির বার্তা নিয়ে ভেসে বেড়াচ্ছে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা একজনের ছায়া ল্যাম্পপোস্টের আলোয় খানিকটা লম্বা হয়ে গেছে। প্রেয়সী নিচে এসে থামল। ধীরে তাকিয়ে দেখল তামিম অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চেহারায় ভদ্রতা আছে। সে বলে উঠল, অনেকদিন পর তো। কেমন আছো প্রেয়সী? প্রেয়সী চট করে একটা ছোট হাসি দেওয়ার চেষ্টাও করল না। শুধু বলল, ভালো। এমন ধরনের কিছু কথা বলে তাদের একা রেখে প্রেয়সী সাইডে চলে গেল। তামিম আর তুলিকে বাসার পাশে রেখে প্রেয়সী হেঁটে বামপাশের ব্যালকনির পিছনের দিকে চলে এলো। ঠিক তখনই পেছনে থেকে আচমকা কেউ তার কবজি ধরে টান দিল। সে ঘুরে দাঁড়াতেই বুক ধক করে উঠল। তিয়াশান শাহ তার সামনে দাঁড়িয়ে আছে। তিয়াশান তার কাছে চলে এসেছে। চারপাশের আলো নিস্তেজ, কিন্তু তিয়াশানের উপস্থিতি যেন সমস্ত আবহাওয়াকে এক মুহূর্তে বিদ্যুৎ ঝলকের মতো জাগিয়ে দিল। প্রেয়সীর কণ্ঠ কাপল না, কিন্তু চোখ বলে দিচ্ছে তার অভ্যন্তরীণ বিস্ময়। প্রেয়সী বলল, তিয়াশান, আপনি এখানে? তিয়াশান ধীরে মাথা ঝাঁকালো। গলায় করুণ এক দৃঢ়তা নিয়ে সে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, হামিংবার্ড। আর দেরি সইছিল না। ওপাশে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা সাইর অবাক হয়ে গেল। সে বুঝে উঠতে পারল না, এই মানুষটা তিয়াশান তো নয়, এ যেন অন্য কেউ। চোখে সেই রুক্ষতা নেই, আছে নরমত্ব আর না পাওয়ার তীব্র চিহ্ন। প্রেয়সী কিছুটা বিরক্ত হয়ে ধীরে বলল, আপনি এমন করছেন কেন? কোথাও পিছু ছাড়ছেন না যে? এটা কোনো ম্যানার্স? তিয়াশান স্থিরভাবে বলল, মানুষ দূরে গেলেই তো বোঝা যায় আসলে তার কতটা দরকার, তাই তো? এখন কাছে আছি দেখে বুঝতে চাইছো না, রাফিয়া? তারপর তিয়াশান পকেট থেকে হাত ঢুকিয়ে বের করল এক ছোট্ট রুমাল। কালো একটা রুমাল। প্রেয়সীর চোখ থমকে গেল। সে বলল, আমার কিছু বুঝতে হবে না। আপনাকে আমি আর একটুও সহ্য করতে পারছি না, তিয়াশান। প্লিজ লিভ রাইট নাও। প্রেয়সীকে অবাক করে দিয়ে তিয়াশান সামান্য বলল, ওকে। প্রেয়সী এখনো থমকে আছে। হাতের মুঠোয় ধরা ছোট রুমালকে দেখে মনের মাঝে সন্দেহ তৈরি হলো। এই রুমাল বের করার মানে প্রেয়সী ঠিক বুঝল না। তিয়াশানের চলে যাওয়ার পেছনে তাকিয়ে সে যেন কিছু বোঝার চেষ্টা করল। এই মানুষটা সত্যি বদলেছে, না আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে? ঠিক তখনই একটা হালকা শব্দ শোনা গেল। তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছে, টের পেল সে। রাফিয়া। চেনা গলা, তবে আজ একটু বেশিই গভীর শোনাচ্ছে। সে ঘুরে তাকাতেই তিয়াশানকে দেখল। আবার কি? এমনি। আপনি তো বললেন, চলে যাচ্ছেন? তিয়াশান ধীরে এগিয়ে এসে বলল, হ্যাঁ, যাচ্ছি। তবে তুমি ছাড়া না, হামিংবার্ড। প্রেয়সী আঁতকে উঠে এক পা পিছিয়ে গেল। সে বলল, তিয়াশান,
কি করতে এসেছেন আপনি? প্লিজ, নাটক করবেন না। কিন্তু তিয়াশানের চোখে আপাতত কোনো খামখেয়ালি নেই। আছে শুধু একরোখা জেদ আর বিপজ্জনক এক গভীরতা। সে ধীরে পকেট থেকে ফোন বের করে কিছু একটা ডায়াল করল। একটা কালো ভ্যান রাস্তার কোণ থেকে ঘুরে এলো। প্রেয়সী অবাক হয়ে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই পেছনে থেকে কেউ তার মুখ চেপে ধরল। তিয়াশানের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা দুজন লোক মুহূর্তের মধ্যে প্রেয়সীর শরীরটা আছড়ে ফেলল তিয়াশানের দিকে। তিয়াশান নিঃশব্দে প্রেয়সীর হাতকে বন্দি করে নিল। প্রেয়সীর চোখ ভয় আর হতবাক হয়ে ছলছল করছে। রুমালটা নিয়ে প্রেয়সীর মুখের উপর চেপে ধরে রাখল। প্রেয়সীর জ্ঞান হারাবে এমন সময় সে কাপা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, তিয়াশান, এটা কি করলেন? তিয়াশান নিচু গলায় ফিসফিস করে বলল, তুমি আমাকে সময় দিচ্ছ না, প্রেয়সী। তাই এবার সময় আমি কেড়ে নিচ্ছি। তোমাকে কথা বলতেই হবে। কিন্তু সেটা আমার পরিকল্পিত জায়গায়। সায়ের তখনই গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে ছুটে এলো। সায়ের বলল, এভাবে কিডন্যাপ করবি আগে তো জানালি না। তুই তো বলেছিলি। তিয়াশান তাকে থামিয়ে বলল, চুপ, সায়ের। আর একটা কথা না। ততক্ষণে প্রেয়সীকে ভ্যানে তোলা হয়ে গেছে। মুখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে। সায়ন হতবাক হয়ে আছে কিন্তু চুপ যেন কোনো অদৃশ্য শৃঙ্খলে বাঁধা সে। তিয়াশান দরজা বন্ধ করল। শেষবার গেইটের নিচের আলোয় প্রেয়সীর চোখ পড়ল তিয়াশানের চোখে। সে অচেতনায় প্রশ্ন করতে লাগল। তিয়াশান বরাবরই পাগল ধরনের ছিল, বর্তমানে প্রেয়সীর জন্য পাগলটা এবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। গাড়ির দরজা বন্ধ হলো ঠাস করে। ভ্যানটা অন্ধকার গলির দিকে চলে গেল আর তুলির বাসার সামনের বাতিগুলো এখনো জ্বলছে। কেউ জানল না এইখানে কি ঘটে গেল। কোন প্রকার সাক্ষী রইল না এই অপহরণের। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 5+6। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। কোনো পাখির ডাক নেই, নেই বাতাসের হালকা শো শো শব্দ। শুধু একটা ভেতর থেকে আসা আতঙ্ক রুমের প্রতিটা কোণে জমে আছে। রুমের দেয়ালগুলো ধূসর, দীর্ঘদিন ধুলো পড়ে বিবর্ণ হয়ে যাওয়া রঙে ধারণ করেছে। সিসিটিভি ক্যামেরার লাল আলোটা জ্বলছে। জানিয়ে দিচ্ছে, এই রুমে একা নয় সে। প্রেয়সী ধীরে ধীরে উঠে বসল। তার কপাল ঘেমে উঠেছে। ব্যথা করছে মাথাটা। মনে পড়ছে না শেষ মুহূর্তটা। কিভাবে এখানে এলো সে? হঠাৎই কানে ভেসে এলো কিছু শব্দ। ধাতব কোনো বুটের শব্দ যেন ইচ্ছাকৃতভাবে টেনে হাঁটছে কেউ। ধীরে, কৌশলে কিন্তু নিশ্চিতভাবে হেঁটে রুমের দিকেই আসছে। প্রেয়সীর নিঃশ্বাস ভারী হয়ে উঠল কিন্তু সে হেরে যাওয়ার মেয়ে নয়। তিয়াশানের কাল রাতের করা অপহরণের কথা মনে আছে তার। সেই, যে তাকে এই অন্ধকারে টেনেছে। ধাতব দরজার বাইরে কেউ থামল। তারপর, শব্দ করে খুলে গেল দরজার লক। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে দরজাটা অল্প খুলে গেল। তার মধ্য দিয়ে প্রথমে দেখা গেল একজোড়া জুতা। একদম কালো, চকচকে, ভারী জুতা। তিয়াশান শাহ রুমে চলে এসেছে। তিয়াশানের মুখে কোনোরকম অনুভূতি নেই। চোখ দুটো ভারী, ঘুমহীন বলে মনে হচ্ছে। ঠোঁট অল্প ভেজা। কিন্তু দৃষ্টি, এক স্থিরতা আর অধিকার মিশে আছে সেখানে যেন সে জানে, সে যা করছে তার কোনো ভুল নেই। তার পরনে গ্রিন শার্ট, গলার কাছে দুটো বোতাম খোলা। প্রেয়সীর চিৎকার করতে ইচ্ছে করল। তিয়াশানকে ছাড়বে না সে। খুব রাগ উঠল। সাহস কিভাবে হয় ফারুক সাহেবের মেয়েকে কিডন্যাপ করার। গলার স্বরই যেন গিলে ফেলেছে রাগে। তিয়াশান ধীরে রুমে ঢুকল। দরজাটা পেছনে দিয়ে নিজেই বন্ধ করে দিল। তারপর সেই কাঠের চেয়ার টেনে বসল প্রেয়সীর সামনে। কিছুক্ষণ কথা হলো না। অবশেষে, তিয়াশান বলল, ঘুম থেকে উঠে কেমন লাগছে, হামিংবার্ড? প্রেয়সী গলা খাকারি দিলেও আওয়াজ পেল না। তারপর ফিসফিস করে বলল, কোথায় এনেছেন আমাকে? তিয়াশান হালকা হাসল। না, তা ঠোঁটে নয়, চোখে। ঠোঁট প্রায় নিস্পন্দ করে বলল, একটা জায়গা, যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। যতক্ষণ না তুমি নিজে চাইছো দেখা দিতে। প্রেয়সী অবিশ্বাসে তাকালো তার দিকে। বলল, আপনি তো এমন ছিলেন না। কি বেনিফিট আপনার এসব করে? এখনো সময় আছে, যেতে দিন আমায়। তিয়াশান এবার আর হেসে না,
চুপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলল, আমি যেমন ছিলাম, তেমনই আছি। তোমাকে ভাবতে হবে না আমার বেনিফিট কি। চুপচাপ আমার কথা মতো চলো, তারপর ছাড়ার কথা ভাবব। রুমের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সেই এক মুহূর্তে প্রেয়সী বুঝল সে এখানে নেই, কারণ সে ভুল করেছে। সে এখানে আছে, কারণ তিয়াশান ঠিক বুঝে নিয়েছে কোথায়, কখন, কিভাবে তাকে পাবে। তারপর তিয়াশান ধীরে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবে না? প্রেয়সী ঠোঁট চেপে রাগে ফুঁসতে লাগল। তারপর কাপা গলায় বলে উঠল, আপনার মাথা আমি চিবিয়ে খেতে চাই। খেতে দেবেন, মি শাহ? তিয়াশানের ঠোঁটে একটা বিপজ্জনক হাসি খেলে গেল। সে বলল, অবশ্যই দেব। কেন নয় বলো? তুমি যদি আমার মাথা চাও, আমি তো বুক খুলে দিতেও রাজি। এসো, সামনে রেখেছি, যেভাবে খুশি খাও। প্রেয়সী দাঁতে দাঁত চেপে বলল। তিয়াশান। তিয়াশান চোখ রাঙিয়ে কেটে বলল, একদম চুপ। মাথা খেয়ে কেউ চিল্লায় নাকি, হামিংবার্ড? প্রেয়সীর চোখ ছলছল করে উঠল রাগে এবং সব অপমানে। কণ্ঠস্বর ভাঙল কিন্তু জোরে বলল, আপনি একটা শয়তান। হুট করে একটা মেয়েকে তুলে এনে আপনি কি প্রমাণ করতে চান? লজ্জা করে না আপনার? কাপুরুষ। তিয়াশান একটু হেলে চেয়ারে বসল। ঠান্ডা গলায় বলল, তোমারই সেই কাপুরুষ। আর এই কাপুরুষকেই তুমি জমের মতো ভালোবেসেছিলে, ভুলে গেছ? প্রেয়সীর চোখ বিস্ফারিত হয়ে গেল। সেই পুরনো ক্ষত যেন আবার খুলে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ভালোবেসেছিলাম। কিন্তু আপনি কি করলেন? ধোঁকা দিলেন। আর আজ সেই মুখ নিয়ে আমার সামনে এসে কথা বলছেন? লজ্জা করে না? লজ্জা কেন করবে, প্রেয়সী? তুমি পুরো স্কুলের সামনে আমায় ঝাপটে ধরে কিস করতে পারো, আর আমি সামান্য কথা বললেই লজ্জা করবে? প্রেয়সী হতভম্ব হয়ে গেল। বুকটা ধড়াস করে উঠল। তার কণ্ঠ থরথর করে কেঁপে উঠল। আপনি আবার সেই পুরনো কথা টানছেন কেন? এখন কি সমস্যা আপনার? তিয়াশান এবার একটু ঝুঁকে এলো তার দিকে। চোখ দুটো ঝলসে উঠল এক অন্ধকার চাহনিতে। তুমি আমার সমস্যা, হামিংবার্ড। প্রেয়সী থমকে গেল। তার চোখে জল গড়িয়ে পড়ল কিন্তু সে ফিরেও তাকালো না। তিয়াশান ধীরে উঠে দাঁড়ালো। একপাশে দাঁড়িয়ে জানালাবিহীন দেয়ালের দিকে তাকিয়ে বলল, যতই তুমি চিৎকার করো, আমি শুনব না। কারণ এখন আমি শোনার জন্য নয়, বোঝাতে এসেছি। তুমি পালাতে পারবে না, সো চিল্লিয়ে গলা খারাপ করার দরকার নেই। প্রেয়সী রীতিমতো গর্জে উঠল। এভাবে কেউ? তিয়াশান পকেট থেকে একটা ছোট্ট চাবির গোছা বের করে টেবিলে রাখল। তারপর চেয়ার টেনে বসল। এখানে আসা মানে বন্দি হওয়া নয়, হামিংবার্ড। চাবিটা আমি এইখানে রাখছি, যদি পালিয়ে যেতে চাও তবে যেতে পারো। আপনি পাগল। একদম পাগল। তিয়াশান হালকা হেসে বলল, পাগল তো আমি সবসময়ই ছিলাম। কিন্তু আজ তুমি আমার এই পাগলামি দেখছো, কারণ আমি আমার সব মুখোশ ফেলে দিয়েছি। প্রেয়সী চিৎকার করতে যাবে ঠিক তখনই দরজায় আরেকজন এসে হাজির হলো। তিয়াশান শান্ত গলায় বলল, আর চিন্তা করো না, এই জায়গা এমনই। চিৎকার করলেও কেউ শুনবে না। প্রেয়সী ধীরে বলল, আপনি কি চান? তিয়াশান এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমাকে, হামিংবার্ড। প্রেয়সী মুখ ফিরিয়ে নিল। তিয়াশান ধীরে উঠে দাঁড়ালো। একটা রেকর্ডার তার হাতে। অন্যদিকে রাত অনেকটা গড়িয়ে গেছে। ঘড়ির কাঁটা 12টার ঘরে এসে ঠেকেছে কিন্তু প্রেয়সীর কোনো খোঁজ নেই। তুলির চোখে ঘুম নেই। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। বারবার মোবাইল হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে। তামিম তাকে থামাতে চাইছে কিন্তু কিছুতেই পারছে না। আসলে তামিম নিজেই তিয়াশানকে হেল্প করেছে প্রেয়সীকে অপহরণ করতে। এছাড়া তার কোন উপায় ছিল না। বন্ধুর হেল্প বন্ধু না করলে আর কে করবে? তামিম আগে থেকেই তাদের জুটি সম্পর্কে অবগত আছে। শুধু শুধু অ্যাক্টিং করছে যে কিছুই জানে না এমন। তুলি চিন্তিত কারণ তার বাসা থেকে প্রেয়সী লাপাত্তা হয়ে গেছে। প্রেয়সীর বাবাকে কি জবাব দিবে, জানে না সে। তামিম, প্রেয়সী কোথায় গেল বলো তো? ফোন তো ধরছেই না। গেটের পাশেই গেল, তারপর আর দেখা নেই। এখন তো পুরো বাসাতেও নেই। তামিম বলল, তুমি চিন্তা করো না। হয়তো কোথাও গিয়েছে, আবার আসবে।
হয়তো রাগ করে কোথাও বসে আছে। তুলি হঠাৎ রেগে গেল। বলল, রাগ করে কেউ এতক্ষণ থাকে নাকি? মেয়েটা তো কিছুই জানিয়ে যায়নি। তাছাড়া কার উপর রাগ করবে? আর ফোনটা এখন পুরো বন্ধ। এখন কি করব? তুলির কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল। তামিম মানা করা সত্ত্বেও তুলি প্রেয়সীর বাবাকে ফোন দিতে চাচ্ছে। ঠিক তখনই তুলি তড়িঘড়ি করে প্রেয়সীর বাবাকে ফোন দিল। ফোন ধরলেন ফারুক সাহেব। বাসায় হালকা ঘুমাচ্ছিলেন। ফোনে মেয়ের ফ্রেন্ডের নাম দেখে এক মুহূর্তে ঘুম ভেঙে গেল। হ্যালো তুলি মা, কি খবর? তুলির গলা কাপল। সে বলল, আঙ্কেল, প্রেয়সীকে খুঁজে পাচ্ছি না। ফারুক সাহেব চুপ হয়ে গেলেন কিছুক্ষণ। তারপর কণ্ঠটা ভারী হয়ে এলো। কি বলছো তুমি? তোমাদের বাসায় থাকবে বলে দুপুরে বেরিয়েছে, তাহলে কোথায় গেল? ও তো দুপুর থেকে আমার বাসায় ছিল। তারপর গেটের বাইরে আমরা দেখা করতে এসেছিলাম তামিমের সঙ্গে। এরপর আমরা কথা বলতে ধরেছিলাম আর সে বাসার সাইডে গেল। এখনো সে ফিরে আসেনি। অনেক খুঁজেছি, কোথাও নেই। ফোনও বন্ধ। ফারুক সাহেব বিছানায় সোজা হয়ে বসে পড়লেন। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। চোখে জ্বলন্ত দুশ্চিন্তা চলে এলো। উনি বললেন, তুমি ওকে শেষবার কোথায় দেখেছ? ব্যালকনির পেছনে গিয়েছিল। তারপর কিছুই জানি না। তুমি বলছো মেয়েটা হারিয়ে গেছে? এখনো বাড়ি ফেরেনি? তুলি ফুপিয়ে উঠল। আঙ্কেল, আমরা পুলিশে খবর দিতে চাই। এটা আর দেরি করা যাবে না। আমি নিজে ফোন করছি থানায়। এভাবে আমার মেয়েটা হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে না। ফারুক সাহেব নিজেই মোবাইল টেনে পুলিশের ডিপার্টমেন্টে ফোন করলেন। গলার স্বর ভাঙা কিন্তু কর্তব্যপরায়ণ বললেন, আমি ফারুক সাহেব। আমার মেয়ে নিখোঁজ সন্ধ্যা থেকে। অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ পাচ্ছি না। আমি এখনই রিপোর্ট করতে চাই। পুলিশ অফিসাররা ঘটনা শুনে তৎপর হল। লোকেশন, বর্ণনা, জামাকাপড়, শেষ দেখা অবস্থান সবই নোট করা হলো। ফারুক সাহেব তুলির সাথে ফোনে কথা বলিয়ে দিলেন। সাথে সাথেই অনুসন্ধান শুরু করা হলো। তুলি আর তামিমকে বলা হলো থানায় রিপোর্টে উপস্থিত থাকতে। দুজনেই সোজা থানায় রওনা দিল। পথে যেতে যেতে তুলির চোখ ভিজে আসছে বারবার। তামিম, যদি কিছু হয়ে যায় প্রেয়সীর? যদি সত্যিই কেউ অপহরণ করে থাকে? তামিম তার হাত চেপে ধরল। না, এমন কিছু হবে না। আমরা খুঁজে বের করব ওকে। রাত গভীর। শহরের নৈশবাতিগুলো নিভে এসেছে অনেক আগেই। সেই মুহূর্তে শহরের এক প্রান্তে, একেবারে অপরিচিত লোকেশনে থেমে আছে একটি কালো রঙের গাড়ি। গাড়িটা দাঁড়িয়ে আছে একটি পুরনো, অর্ধেক ভাঙা গ্যারেজের সামনে। গ্যারেজটির অর্ধেক শাটার নামানো, বাকি অর্ধেক দিয়ে হালকা আলো ঠিকরে বেরিয়ে আসছে। ভেতরটা আধো আলোয় ঢাকা, যেন কেউ ইচ্ছা করেই আলো কম রেখেছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই গ্যারেজের ভেতরে কি চলছে। ভেতরে ঢুকলে দেখা যাবে একটা প্রাচীন টেবিল, তার ওপরে একটা ছোট কিন্তু অত্যাধুনিক মনিটর। স্ক্রিনে ভেসে আছে একটি রুমের লাইভ ফুটেজ। ধূসর রঙের দেয়াল, সিসিটিভি ক্যামেরা, একটা চেয়ারে বাঁধা আছে প্রেয়সী। মনিটরের সামনে দাঁড়িয়ে আছে সায়ের, তিয়াশানের ক্লোজ ফ্রেন্ড। ঠিক তখনই পেছনে থেকে ধীর পায়ে এগিয়ে এলো তিয়াশান শাহ। কাঁধের ওপর হাত রাখল সায়েরের। তারপর বলল, সব ঠিক আছে? তিয়াশানের কণ্ঠে এক শান্ত তীক্ষ্ণতার দেখা মিলল। সে যেন কোনো ভয়ানক সিদ্ধান্ত নিয়েও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। সায়ের মাথা নেড়ে বলল, তুই যেভাবে বলেছিলি, ঠিক তেমনই। কেউ কোনো সিগন্যাল ট্রেস করতে পারবে না। পুরো রুমটা সাউন্ডপ্রুফ আছে। মেয়েটার ফোনও এখন আমাদের কন্ট্রোলে আছে। তিয়াশান ধীরে স্ক্রিনের দিকে তাকালো। প্রেয়সী বসে আছে এক কোণায়। চোখে কুয়াশার মতো এক নীরবতা বিদ্যমান। তার চোখের দৃষ্টি যেন কোথাও আটকে গেছে। তিয়াশান চাপা গলায় বলল, তুই জানিস সায়ের, মানুষ যখন খুব বেশি ভাবতে থাকে, তখন সে ভুল করতে শুরু করে। আর আমি এখন ওর সেই ভুলের জন্য অপেক্ষা করছি। সায়ের একটু চমকে তাকালো। তার জন্য এই কথাগুলোর মানে স্পষ্ট নয়, কিন্তু সে জানে তিয়াশান যখন আবেগ নিয়ে খেলে, তখন কোনো কথা অবহেলায় বলা হয় না। ভুল? তুই কি চাস এখন ওর কাছ থেকে? সায়ের জানতে চাইল। তিয়াশান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ঠান্ডা গলায় বলল,
শুধু একটা স্বীকারোক্তি হলেই চলবে। এর বেশি সে অ্যাফোর্ড করতে পারবে না। প্রেয়সীকে বাধা থেকে খুলে দিয়েছে আপাতত। রুমের বাতাস গরম, কিন্তু ভেন্টিলেশন সিস্টেম দিয়ে একটু একটু করে ঢুকছে ঠান্ডা হাওয়া। সেই হাওয়া চুলে এসে লাগছে। সে একমনে তাকিয়ে আছে দেয়ালের দিকে। ধূসর, অনাড়ম্বর, নিঃশ্বাস বন্ধ করে রাখা এক স্তব্ধ দেয়াল, যেন দেয়ালটা তার একান্ত মনকে চেপে ধরেছে। চিৎকার করতে দিচ্ছে না, বাঁচতে দিচ্ছে না। ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই জানালাবিহীন দেয়ালের কাছে। হাত বুলিয়ে নিল, কিছু খুঁজে পেতে চাইল। কোনো রহস্য, কোনো নির্দিষ্ট বার্তা, যেন দেয়ালের আড়ালে লুকিয়ে আছে তার মুক্তির দরজা। কিন্তু না, দেয়ালগুলো বড্ড নিঃসঙ্গ। আর রুমটা এত নিঃসঙ্গ যে মনে হয় এই পৃথিবীতে কেউ তাকে দেখতে পাবে না আর কোনোদিন। চোখ ঘোরালো প্রেয়সী। দৃষ্টি গিয়ে পড়ল সেই টেবিলের দিকে, যেখানে রাখা আছে একটা ছোট্ট চাবির গোছা। তিয়াশান হয়তো রেখে গেছে ইচ্ছাকৃতভাবে। কিন্তু কেন? প্রেয়সীর কপালে ভাঁজ পড়ল। সন্দেহের ছায়া খেলে গেল চোখে। এটা কি ফাঁদ? না কি পরীক্ষা? মুক্তির সুযোগ? না নতুন কিছু? প্রেয়সী এগিয়ে গেল চাবির দিকে। হাত বাড়াল না, শুধু তাকিয়ে রইল। তার বুকের ভেতর কেমন একটা গুমোট চাপা ধ্বনি বাজছে। ঠিক সেই মুহূর্তে দরজার লক খুলে গেল। ধীরে ভেতরে ঢুকল তিয়াশান শাহ। এমতাবস্থায় সঙ্গে সঙ্গে প্রেয়সী বলল, আপনি আমায় বাসায় রেখে আসবেন কি না, স্পষ্ট করে বলুন। তিয়াশান মুখে এক বিন্দু ভাবান্তর আনল না। ঠান্ডা কণ্ঠে বলল, রেখে আসব না। প্রেয়সীর চোখে আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি যদি এমন করেন, তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকুন, আপনার নামে মামলা হবে। আমার বাবা আপনাকে ছাড়বে না। আপনার বিরুদ্ধে কমপ্লেইন ইতিমধ্যেই পুলিশের কাছে গেছে। তিয়াশান কাঁধ ঝাঁকিয়ে হালকা হাসল। পুলিশ এসে নিয়ে যাক, হামিংবার্ড। আমি তো আর এখানেই বসে থাকব না। আর আমি যদি জেলে যাই, তাহলে তোমাকে নিয়েই যাব। তারপর দুইজন মিলে জেলের ভেতরেই চুম্মাচুম্মি করব। প্রেয়সীর গলা কেঁপে উঠল ক্ষোভে। ফালতু কথা রাখুন। নিজেকে কি ভাবেন আপনি? নিজের ভবিষ্যতের কথা ভেবেছেন? আপনার মা যদি এসব জানতে পারেন, আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আপনি তো আবার মাম্মাস বয়। আপনার মাই ঠিক করেন আপনার ভালোমন্দ সব। তিয়াশান চোখ একটু রাঙিয়ে বলল, মায়ের কথা টেনে এনে আমায় লজ্জিত করার চেষ্টা বন্ধ করো না, প্রেয়সী। প্রেয়সী তীব্র তাচ্ছিল্যে বলল, তাহলে যান মায়ের কাছে নালিশ করতে। বলুন, আমি আপনাকে লজ্জা দিয়েছি। তিয়াশান দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, প্রেয়সী, সবকিছু চুপচাপ সহ্য করছি বলে মাথায় চড়ে বসো না। ভালোভাবে কথা বলো। বলবো না। প্রেয়সীর কণ্ঠ এবার ঝাঝালো হলো। আপনি আমায় দুর্বল ভেবেছেন নাকি? আপনি জানেন, আমি চাইলে এখনই এখান থেকে পালাতে পারি। আপনার ইমেজ, আপনার বিজনেস সব ধ্বংস করে দিতে পারি। কি ভাবেন নিজেকে? একটা গডফাদার? খবরদার আমার সাথে আর কখনো উঁচু গলায় কথা বলবেন না। তিয়াশান ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, ভালোবাসি বলেই কিন্তু এখনো কিছু করছি না। রাগানোর দরকার নেই। সতর্ক থেকো, রাফিয়া। লাগবে না আপনার ভালোবাসা। আপনার ভালোবাসা মানেই বন্ধন, অপমান আর শ্বাসরুদ্ধ লাইফ। আপনার এই ভালোবাসার মোড়ে আমি আর বাঁচতে চাই না। যান তো আপনি, চলে যান। তিয়াশান থেমে গেল। এক পা এগিয়ে এসে গলায় গেঁথে দেওয়া প্রশ্ন ছুড়ে দিল। কোথায় যাব, রাফিয়া? প্রেয়সী চোখ পাকিয়ে বলল, জাহান্নামে যান। তিয়াশানের চোখ তীব্র হয়ে উঠল। বলল, তুমি কিন্তু ধীরে ধীরে রাগ উঠিয়ে দিচ্ছ আমার। আপনার রাগ আপনি পকেটে রাখুন। প্রেয়সী আর থামল না। কণ্ঠে সাহসের দাবি নিয়ে সে আবারও বলল, আমি মেয়ে মানেই কি সবসময় চুপ করে থাকব? আমাকে দুর্বল ভেবেছেন? না, মিস্টার শাহ, আমি দুর্বল না। তিয়াশান চোখ চেপে বলল, তুমি এখানেই থাকবে। এখান থেকে যাবার কথা ভুলে যাও। প্রেয়সী দৃঢ় কণ্ঠে পাল্টা বলল, থাকব না। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি আমায় কাল সকাল পর্যন্ত আটকে রাখতে পারবেন। তারপর আর নয়। তারপরে যদি আমি না ফিরি, আপনি নিজেই জানেন কি হতে পারে।
তবে দেখা যাক তুমি কি করো, হামিংবার্ড। অন্যদিকে তুলি আর তামিম থানার কাঠের বেঞ্চে বসে আছে। চারপাশে পুলিশের হাঁটাচলা, কাগজপত্র সরানো এবং ওয়্যারলেসের ঘন ঘন শব্দ সবকিছুতেই যেন অস্থিরতা প্রকাশ পাচ্ছে। হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক অফিসার হাতে একটা নোটপ্যাড নিয়ে। বলল, একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কাছের গলির। তুলি ও তামিম একসঙ্গে তাকালো তার দিকে। তাতে দেখা যাচ্ছে, রাতের এক সময় প্রেয়সীকে একা হাঁটতে দেখা গেছে। হয়তো সে তখন ফোনে কারো সাথে কথা বলছিল। তারপর হঠাৎ একটা কালো গাড়ি এসে তার সামনে থামে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা তাকে নিয়ে দ্রুত চলে যায়। বেঞ্চ থেকে তামিম এক লাফে উঠে দাঁড়ালো। গাড়ির নাম্বারটা দেখা গেছে? কোন মডেল? অফিসার মাথা নাড়লেন এক ধীর হতাশ ভঙ্গিতে আর বললেন, দুর্ভাগ্যজনকভাবে না। গলির আলো ঠিকঠাক ছিল না। গাড়ির নাম্বার অস্পষ্ট, তবে আমাদের টেক টিম ফুটেজ এনহ্যান্স করার কাজ করছে। আমরা চেষ্টা করছি গাড়ির মডেল, টাইমিং এবং রুট ট্র্যাক করতে। এদিকে প্রেয়সী হঠাৎ পিছিয়ে গেল। তার চোখ স্থির হলো সেই চাবির গোছার দিকে। সেই চাবি যা তিয়াশান রেখে গিয়েছিল ইচ্ছা করেই। দম ফেলে এগিয়ে গেল সে। এক ঝটকায় টেবিল থেকে তুলে নিল চাবিটা। দৌড়ে ছুটে গেল দরজার দিকে। তিয়াশান তাকে আটকাতে চাইল না, শুধু দাঁড়িয়ে রইল। চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করতেই হঠাৎ শব্দ হলো। একটি অ্যালার্ম অন হয়ে গেল দরজার ভেতরেই। রুমের কোণার লাল বাতি জ্বলে উঠল। প্রেয়সী চমকে গেল। সে বুঝে গেল এটা একটা ফাঁদ। তিয়াশান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে এলো। তারপর তিয়াশান বলল, বলেছিলাম না, তুমি যত বেশি ভাববে তত বেশি ভুল করবে। প্রেয়সী এক পা পিছিয়ে গেল। চোখে তীব্র ঘৃণা চলে এসেছে। সে বলল, আপনি ইচ্ছে করেই চাবিটা রেখেছিলেন। তিয়াশান মাথা নেড়ে বলল, হ্যাঁ, রেখেছিলাম। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 7। নিভে যাওয়া আকাশের নিচে গ্যারেজটার চারপাশে ছড়িয়ে পড়েছে অসমাপ্ত বাতাস। পুলিশের গাড়িগুলো ইনফ্রারেড লাইট জ্বালিয়ে পুরো এলাকাকে ঢেকে ফেলেছে এক লালচে আলোয়। সাইরেন নেই, তবু শব্দ শোনা যাচ্ছে। ভেতরে সেই রুমে, জানালাবিহীন অন্ধকারের মধ্যে বসে আছে প্রেয়সী রাফিয়া। মেঝেতে হেলান দিয়ে তার শরীরটা জমাট বেঁধে আছে। তার বুক উঠছে নামছে, চোখ পাথরের মতো শক্ত তার। তিয়াশান দাঁড়িয়ে আছে দেয়ালের সামনে। চোখ তার স্থির, কিন্তু অভ্যন্তরে যেন একটা ধ্বংসের টাইমলাইন গুনছে সে। ঘন্টা না, সেকেন্ড হিসাব করছে। তার ফোন বন্ধ এবং বাইরের লাইন কাটা, সিগন্যাল ব্লকার চালু। এই রুম থেকে কেউ বের হবে না, অথবা যে বের হবে, সে আর আগের মতো থাকবে না। তিয়াশান ধীরে পকেটে হাত ঢুকাল। তার আঙুলে স্পর্শ পড়ল একটা চামড়ার পুরনো ফোল্ডারে। মৃদু শব্দ করে ফোল্ডারটা সে টেনে বের করল। তারপর ধীরে ধীরে খুলে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো একগুচ্ছ কাগজপত্র। শর্ট টাইম ম্যারেজ রেজিস্ট্রেশনের ইমার্জেন্সি ফর্ম। পেপারগুলো সোজা করে ধরা মাত্র বোঝা যায়, নোটারি সিলসহ সব কাগজ প্রস্তুত। একটা স্বাক্ষরেই সবকিছু বদলে দিতে পারে আইন, সম্পর্ক, অধিকার এবং পরিচয়। তিয়াশানের মুখে কোনো বিশেষ আবেগ নেই। সে যেন আগেও এই কাজ করেছে, আবার ভবিষ্যতেও করতে পারে। প্রেয়সী তাকে এইভাবে কাগজ হাতে দেখে প্রথমে অবাক হয়ে তাকালো। তারপর ঠোঁট বেঁকিয়ে বলল, এখন আবার কি? মরার আগে নাটক করতে এসেছেন? তিয়াশান কোনো জবাব দিল না। সে শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারপর পেপারগুলো সামনে মেলে ধরল। সাইন করো। তার কণ্ঠে কোনো উঁচুস্বরে হুমকি নেই, কিন্তু সেই শান্ত গলায় এমন একটা তীব্রতা আছে যা বন্দুকের চেয়েও বেশি চাপ ফেলে। প্রেয়সী চোখ সরু করে তাকালো কাগজগুলোর দিকে। তার ঠোঁট কেঁপে উঠল। এগুলো কি? তিয়াশান চোখে চোখ রেখে বলল, আমার বাঁচার শেষ উপায়। মানে? এই মুহূর্তে যদি তুমি আমার স্ত্রী হও আইনিভাবে, তাহলে পুলিশ তোমাকে আমার থেকে সরাতে পারবে না। তারা তোমাকে আমার পার্সোনাল স্পেস থেকে তুলে নিতে পারবে না। আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রেয়সীর চোখে বিস্ময় ফুটে উঠল। সে ঠান্ডা কণ্ঠে বলল, আপনি সিরিয়াস? এই মুহূর্তে? এই পুলিশ ঘেরা রাতেই? আমি না চাইলে? তুমি ভাবছো আমি ঠাট্টা করছি? না রাফিয়া,
আমি এই মুহূর্তে আমাদের সম্পর্কটা বাঁচাচ্ছি এবং এমন সময় নরম জায়গায় আঘাত করাই তো বুদ্ধিমানের কাজ। তুমি আমার দুর্বলতা, তাই তোমাকে ব্যবহার করছি। এই কথাটা যদি এত সহজে হজম হয় তবে সাইন করে ফেলো। প্রেয়সীর হাত কাঁপল। হাতে কাগজটা নিয়ে পড়তে থাকল। চোখ বিস্ফারিত হল। সে অস্পষ্ট শব্দ করে বলল, আমাকে জোর করে বিয়ে করতে চান? এগুলো আসলে কিসের কাগজ? এখানে তো কোথাও ম্যারেজ শব্দ নেই। তিয়াশান এবার কাছে এগিয়ে এসে খুব নিচু গলায়, ভয়াবহ ঠান্ডা এক কণ্ঠে বলল, আইনের ভাষা সবসময় প্রেমের মতো সরল হয় না, হামিংবার্ড। তুমি যদি ভালো করে দেখতে তবে বুঝতে এই কাগজগুলো তোমায় আমার করে রাখার চুক্তি। এইবার আমি চাই, তুমি অন্ধভাবে বিশ্বাস করো কারণ এবার পছন্দের সুযোগ নেই। আপনি মানসিকভাবে বিকৃত। ভালোবাসা মানে এভাবে আটকে রাখা নয়। এটা জেলখানা। এটা সহিংসতা। আমি আপনাকে আবার বিশ্বাস করতে পারবো না। সাইন তোমায় করতেই হবে। হয় মনমর্জিতে, নয়তো জোর করে। চারপাশে শুধু পুলিশের উপস্থিতি। গ্যারেজ ঘিরে ধরা হয়েছে ঘেরাটোপে। স্পটলাইট আসেনি এখনো কিন্তু তাপমাত্রা যেন একেবারে জমে গেছে। প্রেয়সী এখনো মেঝেতে বসে আছে। শরীরটা শক্ত, চোখ ধরা পড়ার আগেই ভিজে গেছে। তার মানসিকতা ছিন্ন ভিন্ন, ভয় আর একদিকে সেই পুরুষ, তিয়াশান শাহ। তিয়াশান এখন আর আগের মতো ঠান্ডা নয়। সে ধীরে ধীরে পকেট থেকে বন্দুকটা বের করল। কালো, চকচকে, লোডেড গুলি বের করল। তার নিজের মাথার পাশে ঠেকিয়ে ধরল অস্ত্রটা। প্রেয়সী লাফিয়ে উঠল। চোখ ফেটে বেরিয়ে এলো ভয় তবু সে গলায় কাপড় রাখতে চাইল না। কি করছেন আপনি? তোমাকে ভালোবাসি বলেই এতবার ছুটে গিয়েছি প্রেয়সী। কিন্তু আজ তুমি যদি না সাইন করো, তবে আমি নিজেই ফিনিশ। তোমার সামনে এক্ষুনি। প্রেয়সী এগিয়ে এলো কয়েক পা। তার গলা কাপল। চোখে বিষণ্ণতা কিন্তু কণ্ঠে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করে বলল, এইটা ভালোবাসা না, তিয়াশান। এটা অসুস্থতা। এভাবে বন্দুকের মুখে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ বিয়ে করে না। তিয়াশান ধীরে ধীরে হাসল। তার হাসি তীব্র, নিচু, ঠান্ডা, একেবারে হাড়ে কাঁপন ধরায় এমন। সে বলল, তুমি যদি ভাবো এটা ভালোবাসা না, তাহলে আমার মৃত্যুও তোমার সমস্যা হওয়ার কথা না। সেই জন্যই বলছি সাইন করো। না করলে ট্রিগারে চাপ দিব। আর এক ঝলকে সব মিটে যাবে। সে এবার একটু বেশি চাপ দিল ট্রিগারে। সে গুনতে শুরু করল। 1, 2, থামুন। প্রেয়সী চিৎকার করে উঠে দাঁড়ালো। তার মুখে আতঙ্ক, চোখে অশ্রু, গলার স্বর কাঁপছে তবু ভেতরে ঘূর্ণি চলছে। আমাকে বিয়ে করলে আপনার মা মেনে নেবেন? জানি না। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে কেন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন? যদি আবার অজুহাত দেখিয়ে হাত ছেড়ে চলে যান? না। এবার কোনোভাবেই তোমার হাত ছাড়ব না। বিশ্বাস হয় না? তাহলে বলো, কি করলে বিশ্বাস করবে? বন্দুকটা চালিয়ে দিন নিজের কপালে। আমি দেখতে চাই, ভালোবাসার নামে কেউ সত্যিই মরতে পারে কি না। আমি যদি হারিয়ে যাই, খুঁজবে না? না। এতটা নিষ্ঠুর হয়ে গেছো? আপনি আমাকে এমন করে তুলেছেন। আর তুমি যে নিজে থেকেই দূরে সরে গিয়েছিলে তার বেলা? কারণ আপনার মা আমাকে মেনে নিতে পারেননি। তোমার সাথে আমার সম্পর্কের সিদ্ধান্ত আমার, মায়ের নয়। যদি কোনো সমস্যা হতো, আমাকে জানাতে পারতে। কিন্তু তুমি জানাওনি। নালিশ করতে পারি না আমি। যেখানে কেবল অপমান মেলে, সেখানে আমি আর ফিরি না। তখন চলে গিয়ে কিছু প্রমাণ করতে চেয়েছিলে হয়তো। এখন আবার চলে যাও, দেখি কি প্রমাণ করো। চাই না আর কিছু প্রমাণ করতে। তাহলে একটা কিস দাও। তারপর শান্ত মনে ট্রিগার টিপব। নাটক বন্ধ করুন। তুমি সাইন করবে কি না, সেটাই বলো। না, করব না। তাহলে ঠিক আছে। মৃত্যুর আগে লিখে যাব, দায়ী শুধু তুমি। আমি তোমায় ছাড়া কিছুতেই বাঁচতে পারি না, এটা তোমাকে বুঝিয়ে যাব। আর হ্যাঁ, তোমার জন্য জেলের দরজা অপেক্ষা করবে। এটা আপনার সিদ্ধান্ত। আমি কিছু বলিনি। তুমি বাধাও দিলে না? পারবো না। আমি এখন অনুভূতিহীন পাথর হয়ে গেছি। ইমোশন আমাকে আর ছুঁতে পারে না। আমি আবার সেই পুরনো প্রেয়সীকে ফিরিয়ে আনব। পারবেন না। পারতেই হবে আমায়।
এত কথা না বলে ট্রিগার চাপুন। নাটকটা শেষ করুন। ঠিক আছে। আলবিদা, প্রেয়সী। গো অন। প্রেয়সীর বুক ধক করে উঠল। তিয়াশান শাহ যদি সত্যি সত্যি কোন অঘটন ঘটিয়ে ফেলে, তখন কি করবে সে? কখনো কি নিজেকে মাফ করতে পারবে? প্রেয়সী উপর দিয়ে যতই নিজেকে স্ট্রং দেখাক, কিন্তু সে মনে মনে ভয় পাচ্ছে। তিয়াশানকে হারানোর ভয় পাচ্ছে। কিভাবে তিয়াশানের সামনে নত হবে? তার আঙুল ধীরে ধীরে ট্রিগারের দিকে এগিয়ে গেল। প্রেয়সী চোখ ফেটে চিৎকার করে উঠল, স্টপ, তিয়াশান, প্লিজ। কিন্তু তার আগেই ট্রিগার টান পড়ে গেল। একটা তীব্র শব্দ হলো। সব থমকে যায় এমন। প্রেয়সীর হৃদয় থেমে গেল মুহূর্তের জন্য। প্রেয়সী ছুটে গেল তার দিকে। পরক্ষণেই প্রেয়সী জড়িয়ে ধরে নিল তিয়াশানকে। তিয়াশানের শরীরটা এক সেকেন্ড কাঁপল, কিন্তু সে পড়ে গেল না। তার কপাল ফাঁকা আর চোখ বিস্ফারিত হল। পেছনের কাঠের তাকটা ভেঙে গুড়িয়ে গেছে। গুলিটা পাশ দিয়ে বেরিয়ে গেছে। সে বেঁচে আছে। তিয়াশান এক হাতে বন্দুকটা নামাল। চোখে তীব্র ধাক্কা খেল। প্রেয়সী এবার আর নিজেকে আটকাতে পারল না। সে হঠাৎ বলে ফেলল, আমি আপনাকে বিয়ে করব। তিয়াশান থমকে গেল। সে বলল, তুমি কি বললে? প্রেয়সী তখনই তিয়াশানকে ছেড়ে দিল। তারপর বলল, কিছু না। বিয়ে এখন, এই মুহূর্তেই হবে। তুমি সাইন করবে, এই কাগজে এখনই। সে ফোল্ডারটা খুলে দিল। প্রেয়সী কিছু বলল না। সে ধীরে কলম তুলে নিল। তার আঙুল কাঁপল। চোখ ভিজে গেছে, কিন্তু সে থামল না। সাদা কাগজে সেই নাম লেখা হলো কালো কালিতে। তিয়াশানের কাছে এই শুধু একটা সই নয়, এ তার জেদ, তার ভালোবাসা, তার পাগলামির মুকুট। আর প্রেয়সীর কাছে? এটা তার আত্মসমর্পণ, তার ভয় এবং এক অনিবার্য পরিণতির চিহ্ন। তিয়াশান বন্দুকটা মেঝেতে ফেলে দিল। সে প্রেয়সীর হাতে হাত রাখল। প্রেয়সীকে দেখে শান্ত মনে হল। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 8। রাত গভীর থেকে গভীরতর। গ্যারেজের দেয়ালের ফাঁক দিয়ে ঢুকছে লালচে ইনফ্রারেড আলো। তিয়াশান এক ঝটকায় প্রেয়সীর হাতটা চেপে ধরল। প্রেয়সীর হৃদয় এখনো ঘোলাটে হয়ে আছে, মন বোঝে না এই মুহূর্তে কতভাবে তিয়াশান তাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। হুট করে প্রেয়সী হালকা ধাক্কা দিয়ে তিয়াশানের হাতগুলো ছাড়িয়ে নিল। মস্তিষ্ক যেন হঠাৎই সচল হয়ে উঠেছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেন এতটা নিঃশব্দ বুঝতে পারছে না। কিন্তু তার ভাবনার সময় তিয়াশান তাকে দিল না। এক লাফে এগিয়ে এসে প্রেয়সীর মুখ চেপে ধরল নিজের শক্ত হাতে। তার আঙুলের চাপ এতটাই প্রবল যে মুহূর্তেই প্রেয়সীর চোখ বড় হয়ে গেল। তিয়াশানের মুখ খুব কাছে তার। চোখ জ্বলছে। একটা রাগী, তীক্ষ্ণ স্বরে সে ফিসফিসিয়ে বলল, চিল্লাবি না একদম। বাধা দিলে এখনই কিস করব। এখন আমরা সদ্য বিবাহিত, রাফিয়া। আমার যা ইচ্ছা তাই করতে পারি। প্রেয়সী হা করে কিছু বলতে যাচ্ছে, কিন্তু মুখ চেপে ধরার কারণে বলতে পারল না। সে শুধু মাথা নাড়তে পারল। উমম। তিয়াশান চোখ নামাল না। তার দৃষ্টি সরাসরি প্রেয়সীর চোখে গেঁথে দিল। হামিংবার্ড, তোর মুখের আওয়াজ এখন থেকে আমার ইশারায় চলবে। আমি যেমন ভালো, তেমনই খারাপ। আর যদি জেদ করিস, বাধ্য করবি আরো খারাপ হতে। তিয়াশান ধীরে মুখ সরাল। তার নিঃশ্বাস এখনো গরম হয়ে আছে। ধমকের মতো প্রেয়সীর গালে লাগছে। প্রেয়সী নিশ্চুপ হয়ে আছে। তিয়াশান এবং প্রেয়সী পেছনের অন্ধকার গলিতে ঢুকে পড়ল। স্পটলাইটের রেখা, ধাতব বুটের ধাপ, ধরপাকড়ের হুঙ্কার সব পিছনে পড়ে রইল। সামনে শুধু একটা রাস্তা, নির্জন আর গাঢ়। গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। সায়ের আগে থেকেই গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। ঠিক কখন কোথায় গাড়ি রেখে যেতে হবে এটা খুব ভালো করে প্ল্যান করা আছে। তিয়াশান ঠিকভাবে প্ল্যান করে রেখেছে। তিয়াশান গাড়ির দরজা খুলল। প্রেয়সী কোনো প্রশ্ন না করে পাশে গিয়ে বসল। চোখে তার দ্বিধার ঘূর্ণিপাক চলছে। একদিকে ভয় আর অন্যদিকে তিয়াশানের কাছে ধরা পড়ার অন্ধ আত্মসমর্পণ। সায়ের স্টিয়ারিং ধরল শক্ত করে। এক মুহূর্তের জন্য পেছনটা দেখল আয়নায়, তারপর তিয়াশাম হুকুম দিল। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে চলল। শহরের বাতিগুলো ছুটে যেতে লাগলো পাশের জানালা দিয়ে।
সামনে শহরের শেষ প্রান্ত। তিয়াশান গতি বাড়াতে বলল। রাস্তা ফাঁকা, চারপাশে কুয়াশা জমছে, পিছনের রাত যেন ভাঙছে না আর সামনের সকাল এখনো বহুদূর। তারা যাচ্ছে এক নিজস্ব বাড়ির দিকে। একটা দুইতলা ভিক্টোরিয়ান স্টাইলের বাংলো যেখানে তার মা মাহিরা সুলতানা শাহের সাথে থাকে। আজ সেই বাড়ি নির্জন। তিয়াশান জানে এই বাড়িতে আপাতত তারা সেফ থাকবে। যে এখন কাগজে কলমে স্ত্রী, তার সাথে সময় কাটাতে পারবে। গাড়ির মধ্যে দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। তিয়াশান প্রেয়সীর চোখের দিকে তাকালো। ঘড়িতে এখন রাত ৩:৩০। তিয়াশানের গাড়িটা ধীরে ঢুকে গেল তার পুরনো গার্ডেন ঘেরা বাংলো বাড়ির লোহার গেট দিয়ে। গেটটা নিজে থেকেই একটানা মৃদু শব্দে খুলে গিয়েছে। গার্ডদের আগেই অবগত করা হয়েছে। আজ কারা ফিরছে এখানে। ভেতরে ঢুকে পড়তেই প্রেয়সী গাড়ি থেকে নামল। নেমে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। গাছগাছালির মাঝে আধো আলোয় দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটা চোখে পড়ল। এই বাড়িতে এর আগেও একবার আসা হয়েছিল কিন্তু অপমানিত হয়ে চলেও যেতে হয়েছিল। এখন অধিকার নিয়ে এসেছে। তিয়াশান শাহ সামনের দরজা খুলে দিল। ভেতরে ঢুকে হালকা একটা হলুদ বাতি জ্বালালো। আলো ছড়িয়ে পড়তেই রুমটা ধীরে ধীরে তার রূপ দেখাতে লাগলো। পরিপাটি, পরিচ্ছন্ন অথচ নির্জন একটা রুম। তিয়াশান সোজা গিয়ে ফ্রিজ থেকে এক বোতল পানি বের করল। তারপর সেইটা এনে প্রেয়সীর সামনে টেবিলে রেখে দিল। কোনো কথা নেই, কোনো অনুভবের ছোঁয়াও নয়। তারপর ধীরে শান্ত গলায় বলল, এখানে আজ রাতটা থাকবে। তোমার রুম ওই পাশে, ডান দিকে। আমি বাইরে থাকব, হলরুমে। বিশ্বাস করো বা না করো, আপাতত আমি আর তোমায় ছুব না অনুমতি ছাড়া হামিংবার্ড। তার কণ্ঠ নিষ্প্রভ শোনালো। তবু কোথাও এক ধরনের শ্রদ্ধার স্পর্শ আছে। প্রেয়সী কিছু বলল না। সে ধীরে পায়ে পায়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো জানালার কাছ পেরিয়ে এসে তার গাল ছুঁয়ে যাচ্ছে। গলা ভিজে আছে। কণ্ঠ থমথমে হয়ে গেল। আমি এখন আপনার স্ত্রী, তিয়াশান। তিয়াশান এখন দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠ পিছন থেকে এলো। হ্যাঁ, আইনিভাবে, কাগজে কলমে তুমি আমার স্ত্রী, রাফিয়া। তিয়াশান সরে গেল অন্যদিকে। প্রেয়সী এখনো জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সে হয়তো কিছু বলবে কিন্তু না। সে শুধু নিঃশ্বাস ফেলল। রাত ধীরে ধীরে আরো গভীর হল। ঘড়ির কাঁটা এগিয়ে চলল নীরব সঙ্গী হয়ে। দুইজন দুই রুমে, দুই ভিন্ন বিছানায়, দুই রকম দ্বিধায় ঘেরা হৃদয় নিয়ে তারা পার করল তাদের একসাথে থাকা প্রথম রাত কিন্তু রুমটা বেশি দূরে না। রাত অনেকটাই গড়িয়েছে। ঘড়ির কাঁটা এখন ৩:৫৫ ছুঁই ছুঁই করছে। প্রেয়সী তিয়াশানের দেখানো রুমে ঢুকেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা ভিন্ন রুম, ভিন্ন মানুষ, ভিন্ন পরিচয় সবকিছুই যেন তাকে ঘিরে জাল বুনেছে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। পায়ের জুতা খুলে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার চাদর ধবধবে, জানালা দিয়ে আলো এসে পড়েছে। এই প্রথমবারের মতো সে একটু একা। সে ধীরে বিছানায় গা এলানোর জন্য এগিয়ে গেল ঠিক তখনই ঠান্ডা জিনিস তার গাল ছুঁয়ে গেল। ঠিক মাথার উপর থেকে এক মাকড়সার জাল খুলে এসে তার কাঁধে ও গলায় লেগে গেল। প্রেয়সীর তো হাবুডুবু অবস্থা। অন্যমনস্ক মন হঠাৎ এমন ভয়ঙ্কর স্পর্শে লাফিয়ে উঠল বিছানা থেকে। তার মুখ থেকে এক চিৎকার বেরিয়ে এলো, যা পুরো বাংলো জুড়ে ছড়িয়ে পড়ল। আহ! সে বিছানার ওপরে উঠে হাঁটুর ভাঁজে দাঁড়িয়ে গেল। এক হাতে মাথা ঢেকে রেখেছে আর অন্য হাতে ঘষে যাচ্ছে মুখের চারপাশ। তার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ যেন গলায় সাপ ছেড়ে দিয়েছে। অন্য পাশে, তিয়াশান লিভিং রুমে আধা শুয়ে টিভি অন করে নিয়েছিল। শার্ট চেঞ্জ করে এখনই বসেছিল। প্রেয়সীর সেই চিৎকার শুনে তিয়াশান উঠে দাঁড়ালো। হোয়াট দ্য হেল! সে ছুটে গিয়ে সোজা দরজা ঠেলে ঢুকে পড়ল প্রেয়সীর রুমে। প্রেয়সীর চিৎকারে রুমে গিয়েই বলল, কি হয়েছে? তিয়াশান ঢুকেই থমকে গেল। প্রেয়সী বিছানার ওপর হাঁটুর ওপর বসে ঘাড় ঘষছে, চোখ বন্ধ করে রেখেছে, চুল তার এলোমেলো হয়ে আছে। তিয়াশান, প্লিজ হেল্প। ভয় পেয়েছ? একা থাকতে পারো না? প্রেয়সী চিৎকার করেই যাচ্ছে। সে ভীত গলায় বলল, আমার মুখে কিছু পড়েছে। কোনো জীবজন্তু মেবি। আমি চোখ খুলতে পারছি না। প্লিজ দেখুন।
তিয়াশান মৃদু বিরক্তিতে চোখ গোটাল। বলল, মুখে কিছু পড়লে এমনভাবে লাফানোর কি আছে? হাত দিয়ে সরিয়ে দিতে হয়, জানো না মেয়ে? চিল্লানোর দরকার ছিল কি? আপনি চুপ করুন। এসব পুরনো বাড়িতে যদি পোকামাকড় হয়? উহু, কিছু নেই। শুধু একটা মাকড়সার জাল। সেটাও শুকিয়ে আছে। মাকড়সা থাকে তো কি হয়েছে? এসব কামড়ায় না। এইটুকু জিনিসে এত ভয় মিসেস শাহ? প্রেয়সী রাগে চোখ মেলে তাকালো। সে বলল, ভয় না, আমি তো শুধু চমকে গেছি বুঝেছেন। মেয়েরা একটু সেনসিটিভ হয়। তিয়াশান কাঁধে ভর দিয়ে বলল, ওহ, তো তুমি সেনসিটিভ? এই সেই সাহসী প্রেয়সী যে গুলি চালানোর হুমকিকে পাত্তা দেয় না, সে এখন একটা মাকড়সার জালে লাফাচ্ছে। ইন্টারেস্টিং। প্রেয়সী ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এইসব ঠাট্টা বাদ দিন, মাথা ঘুরছে আমার। আপনি থাকলে আরেকটু গম্ভীর হবেন আশা করেছিলাম। তিয়াশান তার দিকে হেলান দিয়ে বলল, আমি এখন গম্ভীর হব? তুমি আমার বিছানায় উঠে ঝাপাঝাপি করছো আর আমি গম্ভীর থাকব? প্রেয়সী মাথা ঘুরিয়ে বলল, আপনার বিছানা? আপনি তো বলেছিলেন আপনি এই রুমে থাকবেন না। হ্যাঁ, তবে তোমাকে দেখে এখন মনে হচ্ছে একা রাখা ঠিক হবে না। প্রেয়সী রাগে বিছানার কুশন ছুঁড়ে দিল। তিয়াশান কুশন হাত দিয়ে ক্যাচ ধরল। প্রেয়সী আবারও কুশন ফিরিয়ে দিল। রাগে প্রেয়সী বলে উঠল, একা থাকতে পারবো আমি। তিয়াশান কুশন হাত দিয়ে ঠেকিয়ে নিয়ে বলল, ঠিক আছে। একটা কাজ করি, তোমাকে একটু কাঁধে তুলে নিয়ে পুরো বিছানায় মুড়ে দিই। তখন নিশ্চিন্তে ঘুমাতে পারবে, ভয়ও পাবে না আর আমিও বউকে পাহারা দিতে পারবো আইন মেনে। প্রেয়সী বিস্ফোরিত চোখে তাকালো। বলল, তিয়াশান শাহ, আপনি মানসিকভাবে বিকৃত। তিয়াশান গম্ভীর গলায় বলল, না হামিংবার্ড, আমি শুধু একজন পাগল প্রেমিক আর সেটা আমার একমাত্র রাফিয়ার জন্য। সকাল 8টা। আকাশ এখনো ঝিম ধরা, পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেছে। গেট খুলল আর প্রবেশ করলেন মাহিরা সুলতানা শাহ। শাহ পরিবারের একমাত্র প্রভাবশালী নারী। চোখে কালো সানগ্লাস, ঠোঁটে হালকা মেরুন লিপস্টিক, পরনে শাড়ির ওপর কোট আর চলাফেরায় অমন একটা দম্ভ যা জন্মগতভাবে তার শরীরের অঙ্গ। সকাল পেরোতেই তিয়াশান শাহ ডাইনিং টেবিলে বসে আছে। চোখ নামিয়ে রেখেছে লাইফস্টাইল কলামের এক কোণে। তখনই প্রচণ্ডভাবে ডোরবেল বেজে উঠল। তিয়াশান মুখ তুলল। প্রবেশপথের গ্লাস ডোর দিয়ে দেখা গেল মাহিরা সুলতানা শাহ দাঁড়িয়ে আছেন বাইরে। এক সেকেন্ডও নিলেন না। তিয়াশানের ঠিক করা নতুন ডিজিটাল লক আর কাস্টমাইজড চাবি তার জন্য নিষ্ক্রিয়। দরজাটা খুলছে না। মাহিরা প্রথমে থমকে গেলেন। তারপর দৃশ্যত রেগে গেলেন। তিয়াশান জানালার পাশে দাঁড়িয়ে দেখল। মাহিরার চোখ ঘোলাটে রাগে ভরা দেখা গেল। এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে মাহিরা মুঠোফোন বের করলেন। তিয়াশানকে কল দিল কিন্তু রিসিভ করল না। তারপরই গলা নামিয়ে এক বিষাক্ত ফিসফিস করে মাহিরা সুলতানা শাহ বললেন, চাবি বদলে ফেলেছ, তিয়াশান? আমি কিছুদিন ছিলাম না আর তোমার এমন দুর্দশা হয়ে গেছে? আমাকে মানে মাহিরা সুলতানা শাহকে তুমি বাসার গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছ? আমি দূরে ছিলাম বলে কি খোঁজ খবর রাখিনি? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেলাম। মাহিরা সুলতানা শাহ রাগে থরথর করে কাঁপছেন। দ্রুত সাইরের নাম খুঁজে বের করলেন। তখনই ডায়াল করলেন। রিং হতে না হতেই সাইর ফোন ধরল। জি আন্টি। ফোন রিসিভ করছো না কেন? সবাই একসাথে নাটক শিখেছ? আন্টি, আমি তো ধরলাম। কেবল উঠলাম। তিয়াশান কোথায়? সে তার বাড়িতেই আছে। তাহলে দরজা খুলছে না কেন? তার ফোন বন্ধ কেন? আমি জিজ্ঞেস করছি, তোমরা সবাই মিলে কি আমাকে পাগল বানাতে চাও? না আন্টি। আপনি একটু ঠান্ডা হন। আমি দেখছি। দেখার কিছু নেই। আমি জানি কি হচ্ছে। আন্টি, তিয়াশান এখন একটু রেগে আছে। আপনাকে সময় দিতে চাচ্ছে। ও আমার ছেলে। আমি চাইলে 1 মিনিটে ওকে ধরে নিয়ে আসতে পারি। বুঝেছ? সায়ের মাথায় হাত দিয়ে চুপ করে থাকল। মাহিরা এবার ফোনের স্ক্রিনে চেপে কেটে দিলেন কল। তার চোখ জ্বলছে। 1 পা 2 পা এগিয়ে এলেন দরজার দিকে, তারপর দরজায় হালকা চাপ দিলেন আবার। তবে তিয়াশান চায় না, এই মুহূর্তে প্রেয়সী মেয়েটার ঘুমটা নষ্ট হোক। ঠিক তখনই, একটানা ডোরবেলের রিং বাজল। থামার নাম নেই।
এরপর দরজায় জোরে জোরে ধাক্কা তো আছেই। তিয়াশান বিরক্ত হয়ে চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস ফেলল। প্রেয়সীর ঘুম ভাঙার আশঙ্কায় তিয়াশান দ্রুত উঠে দাঁড়াল। একটু দেরি করলেই হয়তো মেয়েটা দরজা খুলে বেরিয়ে আসবে, সেটা ঠেকাতে হবে তাকে। পা টিপে টিপে এগিয়ে গিয়ে সে দরজার সামনে দাঁড়াল। দরজার ওপারে স্পষ্টভাবে শোনা যাচ্ছে মাহিরার রাগী নিঃশ্বাস আর উচ্চস্বরে তর্জন। গেট খোলার সঙ্গে সঙ্গে ছেলের খোঁজ খবর না দিয়ে বলে উঠলেন, এই বাড়ি কি এখন তালাবন্ধ থাকবে? নিজের ছেলেকে দেখতেও অনুমতি লাগবে? তিয়াশানের কপাল ভাঁজ হয়ে গেল। দরজা খুলে দিল সে। চুপচাপ দাঁড়িয়ে না থেকে দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় ভেতরে ঢুকে এলেন মাহিরা সুলতানা শাহ। তিয়াশান কিছু বলার আগেই মাহিরা ঠান্ডা গলায় বললেন, এই এত সকালে তোমার ঘুম ভাঙল? দরজা খুলতে এত দেরি হলো কেন? তিয়াশান তার দিকে না তাকিয়েই বলল, আমি কফি খাচ্ছিলাম। ডোরবেলের শব্দ শুনিনি। মাহিরা এবার পুরো গলায় ঝড় বইয়ে দিলেন। এই বাড়িতে একজন মেয়ে আছে বলে তথ্য পেয়েছি। সে কে? তিয়াশান? তিয়াশান এক মুহূর্ত থামল। তারপর ধীর কণ্ঠে বলল, ও ঘুমোচ্ছে। মাহিরা ঠোঁট চেপে ধরলেন। তারপর আবার প্রশ্ন করলেন, কে সে? নাম কি মেয়েটির? তিয়াশান এবার চোখ তুলে সরাসরি মায়ের চোখে তাকালো। তারপর বলল, হামিংবার্ড। আমার গার্লফ্রেন্ড। মাহিরার চোখ বিস্ফারিত হল। বললেন, তুমি কি পাগল হয়ে গেছো, তিয়াশান? আমার অনুমতি ছাড়া এই বাসায় মেয়ে আনো কোন সাহসে? তিয়াশান চোখ নামাল না। সে ধীরে কিন্তু ধিক্কার মেশানো স্বরে বলল, আমি আর ছোট বাচ্চা নই, মা। তোমার অনুমতি নিয়ে চলতে হবে কেন আমাকে? আমার যাকে ইচ্ছা তাকে আমি কাছে রাখব। তুমি এর মাঝে ব্যাঘাত ঘটাবার কে? মাহিরা গলা তুলে ফেললেন। তিয়াশানের এই স্বর তার সহ্যের বাইরে। তিয়াশান। তিয়াশান চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর গলা নামিয়ে বলল, মা, প্লিজ। আমার লাইফ থেকে তুমি দূরে থাকো। যথেষ্ট বড় হয়েছি আমি, নিজের সিদ্ধান্ত নিজে নেবার জন্য। এখন আর কারো ইন্টারফেয়ারেন্স চাই না। আমায় একা ছেড়ে দাও। মাহিরা থমকালেন না। ঠোঁট কামড়ে বললেন, তোমার সামনের মাসেই তো বিয়ে ঠিক করা আছে, আর এখন তুমি বাসায় অন্য মেয়েদের এনে রাখছ? নীলিমার কথা ভেবেছ একবারও? ওর সাথে কি হবে? তিয়াশানের মুখ শক্ত হয়ে গেল। চোখে এবার বিষণ্ণতা নয়, অগ্নি দেখা দিল। তারপর সে বলল, এগুলোর মাঝে আমি নেই। আমি আগেও বলেছি, বিয়ে আমি করব না। এখনো সেই সিদ্ধান্তেই আছি। আর হ্যাঁ, মেয়ে নিয়ে আসবই। এটা আমার বাসা, আমার লাইফ। তোমার যদি তাতে কোনো সমস্যা থাকে, সেটার দায় আমি নেব না। তোমার সেই গার্লফ্রেন্ডটাকে দেখতে চাই আমি। নিয়ে আসো আমার সামনে। তিয়াশান ঠান্ডা গলায় বলল, সে ঘুমোচ্ছে। সারা রাত অনেক কিছু গেছে তার উপর দিয়ে। আমি তাকে এখন ডিস্টার্ব করতে চাই না। তুমি এখন নিজ বাড়ি ফিরে যেতে পারো। মাহিরা ক্ষিপ্ত স্বরে বললেন, তুমি মোটেও ঠিক করছো না এসব। কুল, মা। এত হাইপার হবার কিছু নেই। তুমিই তো বলেছিলে, হাই সোসাইটিতে এসব খুবই কমন ব্যাপার। সো, রিল্যাক্স। আমার নিজেরই গতরাত ঘুম হয়নি। এখন এসব ভালো লাগছে না। তুমি যেতে পারো, রেস্ট নেব আমি। তুমি জানো না তিয়াশান, আমি কি করতে পারি। হোয়াটেভার। মাহিরার ঠোঁট কাপল। কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। দরজার দিকে পা বাড়ালেন। তিয়াশান আর কোনো উত্তর দিল না। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। পর্ব 9। ঘড়ির কাঁটা এখন সকাল 9টার কাছাকাছি। জানালা দিয়ে হালকা রোদের আঁচ এসে পড়েছে রুমের দিকের মেঝেতে। তিয়াশান ধীরে পা ফেলে এগিয়ে এলো রুমের দিকে। প্রেয়সী এখনো ঘুমের রাজ্যে। চাদর একটু পাশে সরে গেছে। তার চুল এলোমেলো হয়ে এক পাশে গড়িয়ে আছে। কিছু চুল মুখে এসে পড়েছে একদম হালকা করে। নিঃশ্বাসের সঙ্গে বুকটা হালকা উঠছে নামছে, একটা স্নিগ্ধ তালের মতো। প্রেয়সীর শরীরের ওপর পড়া টপটা ঘুমের ওলট পালটে একটু উপরে উঠে গেছে। কোমরের নিচ থেকে বের হয়ে এসেছে তার নরম পেট। ভেতরে নিঃশ্বাসের ছন্দে সেই পেটটাও যেন তাল মেনে ওঠানামা করছে। তিয়াশান দাঁড়িয়ে থাকলো দরজার ফ্রেমে ঠেস দিয়ে। তার চোখ ধীরে ধীরে গাঢ় হয়ে এসেছে। আশ্চর্য রকম কোমলতা আর এক ধরনের পাগলামি মিশে গেছে দৃষ্টিতে।
তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে ফিসফিস করে বলল, তুমি ঠিক একটা বিপদ আমার জন্য প্রেয়সী। এমন এক বিপদ, যা আমি নিজে থেকেই ডেকে এনেছি আর এখন সেটা ছেড়ে যেতে পারবো না। ধীরে ধীরে সে এগিয়ে এলো বিছানার দিকে। চুপচাপ এসে বসে পড়ল প্রেয়সীর পাশে। তার চোখ সেই পেটের দিকে যেখানে আলতো করে আলো এসে পড়েছে। তিয়াশানের মুখ একেবারে স্তব্ধ হয়ে পড়ল। কোনো ভয় নেই, লজ্জাও নয়, শুধু গভীর একমোহ কাজ করল। সে আস্তে হাত বাড়ালো। আঙুলের ডগা দিয়ে পেটের ওপর আলতো ছোঁয়ার ইচ্ছে হচ্ছে। একটা নিঃশ্বাস টেনে নিল সে। 1 মিলিমিটার দূরে তার আঙুল এখন প্রেয়সীর কোমলের গা ঘেঁষে আছে। ঠিক তখনই প্রেয়সী চোখ মেলে তাকালো। সাথে সাথে চিৎকার করে দিল, তিয়াশান! প্রেয়সী হঠাৎই জেগে উঠেছে। তোরাক করে উঠে বসল। চোখ বড় বড় করে তাকালো তার দিকে। তার গাল লাল হয়ে গেছে হঠাৎ। সে হাত দিয়ে মুখ ঢেকে বলল, আপনি এইসব কি করছেন? সকালে উঠেই? আপনাকে কেউ কখনো শিখায়নি, ঘুমন্ত মানুষকে এভাবে বিরক্ত করে না? তিয়াশান এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে আরো গভীর হাসি জমে এলো। সে বলল, ঘুমন্ত মানুষকে বিরক্ত করিনি প্রেয়সী। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। কিন্তু দেখো, তুমি এমনভাবে পড়েছিলে, আমার হাত তো নিজে থেকেই চলে গেল। প্রেয়সী বালিশ ছুঁড়ে মারল। তারপর বলল, আপনার এসব কথা আমি শুনছি না। আপনি না একটা ডেঞ্জারাস মানুষ। তিয়াশান বালিশটা ধরার চেষ্টা করল কিন্তু মাটিতে পড়ে গেল। সে এক হাত পেছনে ঠেস দিয়ে হেসে বলল, আমি ডেঞ্জারাস না, তুমি আমাকে ডেঞ্জারাস বানিয়েছ। এমনভাবে শুয়েছিলে তোমাকে দেখে মনে হচ্ছিল, এ পৃথিবীতে আর কিছু দরকার নেই। শুধু তোমার নিঃশ্বাসের শব্দ শুনে সকাল কাটিয়ে দিতে পারবো আমি, হামিংবার্ড। প্রেয়সী হতবাক হয়ে গেল। তার টপ ঠিক করতে করতে বলল, আপনার সব কথার মধ্যে একটা কিছু থাকে। আমি জানি না সেটা মিথ্যে নাকি সত্যি। তিয়াশান একটু গম্ভীর হয়ে গেল। সে নিচু গলায় বলল, যা ভাবতে চাও ভাবতে পারো। ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে তোমায়। প্রেয়সীর মুখ থেকে শব্দ হারিয়ে গেল এক মুহূর্ত। সে চুপ করে তাকিয়ে থাকল তিয়াশানের চোখে। তিয়াশান হাত বাড়িয়ে আস্তে করে বলল, ভয় পেয়েছিলে? আমি তোমায় ছুতে যাচ্ছিলাম বলে? প্রেয়সী ধীরে মাথা নাড়ল। তার কণ্ঠ ফিসফিস করে উঠল। বলল, চমকে উঠেছিলাম কারণ আপনি আর আমি এখনো ঠিক জানি না, কি সম্পর্কের মধ্যে আছি। ধীরে ধীরে জেনে যাবে। উঠে পড়ো, হামিংবার্ড। প্রেয়সী হাসল। তার ঠোঁটের কোণে ছোট্ট এক ভাঁজ পড়ল। সে ধপ করে বালিশটা তুলে তিয়াশানের দিকে ছুঁড়ে মারল আবার। আর বলল, বজ্জাত লোক একটা। তিয়াশান ঝাঁপিয়ে উঠে পড়ল। বলল, তোমারই বজ্জাত। যেদিন তুমি মারবে, সেদিন তো আমার শরীরে তোমার ছোঁয়ার চিহ্ন থাকবে। ওহ গড! আপনি একদমই ভালো না। ভালো করে বদলিয়ে দাও তবে। ট্রাস্ট করতে টাইম লাগবে। টেক ইউর টাইম। ওকে। নাস্তা করবে, হামিংবার্ড? ইচ্ছে নেই। কোন বারণ শুনতে চাই না, হামিংবার্ড। সকালের নাস্তা অনেক গুরুত্বপূর্ণ। কাল রাতে কিছু না খেয়েই ঘুমিয়েছিলে। যে পরিমাণে মানসিক টর্চার করলেন, এতে আর খাবার খাওয়ার সুযোগ থাকে না। আমার কিছুই করার নেই। তোমাকে হারানোর ভয়ে এই কদম নিতে বাধ্য হয়েছি। এখন মানসিক টর্চার মনে হলেও সহ্য করতে হবে। শুধু আমি কেন সহ্য করব? আপনাকেও সহ্য করতে হবে। আমি তো প্রস্তুত, হামিংবার্ড। দেখা যাক, কতদূর সহ্য করতে পারেন। প্রেয়সী রান্নাঘরের দিকে গেল। অনেকক্ষণ পর খিদে পেয়ে গেছে তার। প্রেয়সীর জন্য তিয়াশানও নাস্তা করেনি। সকাল 10টা বাজে এখন। তিয়াশান শুধু কফি খেয়ে আছে। পেছনে তিয়াশান হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে গেল। প্রেয়সী রান্না করবে ভেবেই খুশি হলো সে। বাচ্চা ছেলের মতো ছুটে এলো। একটু আবদার করে তিয়াশান ডাইনিং টেবিলে বসে গা এলিয়ে বলল, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি রেডি করো, খুব খিদে পেয়েছে হামিংবার্ড। প্রেয়সী পাশের র‍্যাক থেকে মাখনের কৌটো বের করতে করতে থমকে গেল। তারপর চোখ বড় বড় করে বলল, আপনি সিরিয়াস? সকালে উঠে বিরিয়ানি? এটা কিচেন, 5 তারকা হোটেল না। তিয়াশান গম্ভীর ভঙ্গিতে বলল,
আমি একদম সিরিয়াস। বউ ঘরে থাকবে আর স্বামীর জন্য রান্না হবে না। এ কেমন নিয়ম? আমি রান্না পারি না। আর রান্না পারলেও আপনার জন্য করব না। নিজে বানিয়ে খান। তিয়াশান কপট দুঃখের ভঙ্গিতে বলল। ওয়াও! বিয়ে করলাম আমি আর রান্নাও আমাকেই করতে হবে? এটা তো হচ্ছে না প্রেয়সী। তাহলে রেস্টুরেন্টে অর্ডার করুন। আজকাল হোম ডেলিভারি খুব ভালো সিস্টেমে চলে। মানে বউ থাকতেও বাইরে থেকে খাবার আনতে হবে? এমন বিয়ে করে আমি কি করলাম? প্রেয়সী হেসে ফেলল এবার কিন্তু গলায় একটু কাটাও রেখে দিল। সে বলল, 5 বছর আগেই বলেছিলাম, রান্না পারি না। আপনি জেনেই রিলেশনে গিয়েছিলেন আর এখন বিয়েও করেছেন। আমি করিনি, আপনার দোষ। তিয়াশান দাঁতে দাঁত চেপে বলল। ইউটিউবে তো কত রান্নার ভিডিও আছে। একটু দেখে শেখো। পারবো না। কেন? এমনি। পছন্দ না রান্না করা। তিয়াশান একটু নরম হয়ে এসে তার পেছনে দাঁড়িয়ে বলল। প্রেয়সী। প্রেয়সী ঘাড় না ঘুরিয়ে বলল। চুপ, বেশি কথা বলবেন না। একটু থেমে আবার নিজেই বলল। আচ্ছা, কিছু একটা বানিয়ে দিচ্ছি। যা পাচ্ছেন, তাই খাবেন। চলবে। শুধু তোমার বানানো হলেই হয়। জ্যাম পাউরুটি বানাচ্ছি। খুশি? খুশি তো অনেক আগেই হয়েছিলাম, যখন তোমায় পেয়েছিলাম। এখন শুধু ক্ষুধার্ত। প্রেয়সী মুখ চেপে হেসে ফেলল। তারপর বলল, ওকে, একটু অপেক্ষা করুন। হেল্প করব? না, আপনি বেশি খপখপ করেন। বাজে লাগে। আপনি রান্না পারেন? না। বাসায় সব সময় অন্য সব স্টাফ করত। ঠিক আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। কথা কম বলুন। প্যান্টটা পাস করুন। এই নাও হামিংবার্ড, নরম করে ধরেছি যেন তোমার হাত না ছোঁয়। প্রেয়সী চুলায় তেল গরম করতে করতে হাসি কন্ট্রোল করার চেষ্টা করল। সে বলল, বড্ড দুর্বল কথাগুলো। চুলায় রাখা প্যান থেকে হালকা ধোঁয়া উঠছে। পাউরুটি ভাজা শেষ। প্রেয়সী প্লেট নামাচ্ছে ঠিক তখনই বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। তিয়াশান তখনই থেমে গেল। কথা বলছে এমন সময় থেমে গেল। প্রেয়সীর ভ্রু কুঁচকে উঠল। সে জানালার দিকে তাকালো। একটা কালো রঙের গাড়ি এসে থেমেছে তাদের গেটের সামনে। চকচকে কালো রঙের গাড়িটার দরজা খুলে ধীরে নামছে কেউ। সাদা চুড়িদার, উঁচু হিল, চোখে সানগ্লাস, ঠোঁটে গাঢ় লিপস্টিক আর হাতের ভাঁজে ছোট পার্স নিয়ে এক মেয়ে। প্রেয়সীর কণ্ঠ শুকিয়ে এলো। সে ফিসফিস করে বলে উঠল। নীলিমা? তিয়াশানের দৃষ্টি ছুটে গেল মেয়েটির দিকে। তার মুখের রেখাগুলো মুহূর্তে শক্ত হয়ে এলো। ঠিক যেমন আকাশে হঠাৎ করে রোদ ঢাকা পড়ে যায় মেঘে তেমনি বদলে গেল তার মুখের রং। একটু হাসি নেই সেখানে, নেই সহজভঙ্গিও। তিয়াশান নিশ্চুপ হয়ে গেল। ততক্ষণে মেয়ে নীলিমা বাসার দিকে এগিয়ে এসেছে। সে দরজার সামনে এসে দাঁড়ালো। এই নীলিমা মেয়েটার জন্য তাদের ব্রেকআপ হয়েছিল। খুব ভালো করেই প্রেয়সী চিনে তাকে। এক হাতে সানগ্লাস নামিয়ে চোখে চোখ রাখল তিয়াশানের সঙ্গে। ওহা, এই প্রেয়সী মেয়েটা এখন তোমার বাসায় তোমার দেহরক্ষী হিসেবে থাকে? প্রেয়সীর মুখটা সাদা থেকে লাল, তারপর একেবারে ধূসর হয়ে গেল। দুই চোখ ঠিকরে বেরিয়ে আসছে তার রাগ। সে ধীরে ঘুরে তাকালো নীলিমার দিকে। চোখে এমন একটা আগুন যেন মুহূর্তেই ছারখার করে দেবে সামনে দাঁড়ানো মানুষটাকে। তিয়াশান অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। তার ঠোঁট কাপল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে কিছু একটা বলতে যাবে কিন্তু তার আগেই একটা গর্জে ওঠা থাপ্পড় বসে গেল নীলিমার গালে। আঘাতের শব্দ যেন পুরো ঘর কাঁপিয়ে দিল। নীলিমা কাঁপতে কাঁপতে পেছনে হেলে পড়ল একেবারে ফ্লোরে। তার চুল এলোমেলো হয়ে গেছে। ঠোঁটের লিপস্টিক অর্ধেক ছড়িয়ে গেছে মুখে। তিয়াশানের চোখ কপালে উঠে গেল। সে এগিয়ে যেতে যাবে কিন্তু প্রেয়সী থেমে নেই। তোমার মতো মেয়েরা সমাজের বিষ। মুখ দিয়ে বিষ ছড়াও আর চোখ দিয়ে জ্বালা। কুৎসিত হিপোক্রিট। প্রেয়সী তার হিল খুলে ফেলেছে এক পায়ের আর সেটাই তুলে এক ঝটকায় নীলিমার পিঠে জোরে বসিয়ে দিল। নীলিমা চিৎকার করে উঠল। আহ! তিয়াশান! তিয়াশান, এই পাগল মেয়েটাকে থামাও। তিয়াশান দৌড়ে এলো কিন্তু কিছু করার আগেই প্রেয়সী আবার হাত তুলল। এইবার সে থাপ্পড় মারার জন্য পুরোদমে হাত তুলে নিয়েছে। ঠিক তখন তিয়াশান ঝাঁপিয়ে পড়ে প্রেয়সীর কবজি ধরে ফেলল। প্রেয়সী, থামো। প্লিজ রিল্যাক্স।
প্রেয়সীর চোখ লাল, নিঃশ্বাস ধস্ত ধস্ত, ঠোঁট কাঁপছে তার। সে থেমে গেছে কিন্তু মুখে এখনো ঝড় বয়ে গেছে। বলল, আপনি কেন থামাচ্ছেন আমাকে, তিয়াশান? তার জন্য আপনার এত দরদ কেন হচ্ছে? এভাবে। আমি আপনার দেহরক্ষী? না। তুমি আমার স্ত্রী, হামিংবার্ড। আপনার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? প্রতিবাদ করতে হাঁটু কাঁপে আপনার? একদম কথা বলবেন না। সরি, হামিংবার্ড। নীলিমা উঠে বসেছে। চুল এলোমেলো, মুখে আঘাতের ছাপ দেখা যাচ্ছে। সে দাঁড়িয়ে তিয়াশানের দিকে চিৎকার করে বলল, তুমি দেখলে? এই মেয়েটার মতো হিংস্র আর নীচ মেয়ে তুমি নিজের বাড়িতে এনেছ? এই মেয়ে তোমাকে শেষ করে দেবে তিয়াশান। তিয়াশান জোরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। মেয়েদের গায়ে হাত তুলতে চাই না আমি, তবে আমাকে বাধ্য করো না, নীলিমা। অ্যাট্রাকশন। সুমাইয়াতা বা সুমাবনি। অন্তিম পর্ব। নীলিমা থমকে দাঁড়ালো। তিয়াশানের কণ্ঠস্বরের এমন তীব্রতা সে বহু বছর পর শুনল। তীব্র, কাঁপন জাগানো কথা শুনে নীলিমা চুপ হয়ে গেল। প্রেয়সী মুখ ঘুরিয়ে নিল। একটা সময় ছিল, এই কণ্ঠস্বর প্রেয়সীর জীবনের সবচেয়ে প্রিয় শব্দ ছিল। আজ সেটা শুধু ঘৃণার ছায়া হয়ে ফিরে এসেছে। তিয়াশান ধীরে ধীরে এগিয়ে এলো। প্রেয়সীর হাতটা শক্ত করে ধরে রাখল যেন তার ছায়াও হারিয়ে না যায়। কণ্ঠটা কেঁপে উঠল। ভেতরে চলো, প্রেয়সী। এইসব কুৎসিত চোখের সামনে আর নয়। প্রেয়সী দাঁতে দাঁত চেপে বলল, না, আমি আর এই বাসার ভেতর ফিরছি না। এই বাড়ির দেয়ালের প্রতিটা ইট সর্বদা আমার আত্মসম্মানে ঘা দিয়েছে। তিয়াশানের দৃষ্টিতে ভয় দেখা দিল। গলার কাছটা শুকিয়ে গেছে। প্রেয়সীর চোখ ভিজে গেছে। সে কাপা কণ্ঠে বলল, আপনি সেই সুযোগ দিলেন, তিয়াশান। আমার অস্তিত্বকে কেউ যখন মাটি করে দিল, আপনি চুপ থাকলেন। তাহলে এখন এই ভালোবাসা বাঁচিয়ে রাখার দায় কেন আমার একার? তিয়াশান আর এক কদম এগোতে চাইল। কিন্তু পা যেন জমে গেছে। ভাঙা কাচের মতো হৃদয় থেমে থেমে চলছে। প্রেয়সী সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। অন্যদিকে কিছুক্ষণ পর, প্রেয়সী মাথা নিচু করে বসে আছে সোফার এক কোণে। তার চোখ দুটো ফুলে গেছে কান্নায়, গাল বেয়ে অশ্রু পড়ছে ধীরে ধীরে। ফারুক সাহেব চুপচাপ মেয়ের পাশে বসে আছেন। উনার মেয়ে তার প্রাণ। তিনিই একমাত্র জানেন, মাহারা এই মেয়েটি ছোটবেলা থেকেই নিজের বুকের মধ্যে কত শূন্যতা বয়ে বেড়ায়। খানিকক্ষণ চুপ থেকে শুধু বললেন, তুমি আগে কেন আমায় জানাওনি, মা? প্রেয়সী ধীরে মুখ তুলল। সে বলল, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে ভয় পেয়েছিলাম, বাবা। তোমার বিশ্বাস ভাঙার ভয়। আমি না চাইলেও 5 বছর আগে রিলেশনে গিয়ে ভুল করে ফেলেছিলাম। তিয়াশানের মতো একজনকে মন দিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম ভালোবাসা জিতবে, কিন্তু তার মা, সে তখন আমাকে অপমান করেছিল। আজ আবার হলাম। কিন্তু তখনও মুখ বুঝে সহ্য করিনি, আজও করব না। কারণ আমার কাছে ভালোবাসার থেকেও আত্মসম্মান অনেক বেশি প্রিয়। যে আমাকে ছোট করার চেষ্টা করবে, আমি তাকেও ছোট হতে বাধ্য করব। ফারুক সাহেব গর্বভরে মেয়ের চোখে তাকালেন। তিনি মাথায় হাত দিয়ে বললেন, ঠিক বলেছ, মা। ভুল করে মন দেওয়া অন্যায় না, কিন্তু সেই ভুলকে চোখে চোখ রেখে মোকাবিলা করতে পারাটা সাহস। তুমি ঠিক করেছ। জীবনে ভালোবাসা আসবে, যাবে, কিন্তু আত্মসম্মান হারিয়ে গেলে কিছুই থাকে না। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মাথা নিচু করে থাকতো। কিন্তু তুমি আমার মেয়ে, নিজেকে হারাওনি, এটাই আমার গর্ব। আমি বাহিরে যেতে চাই, বাবা। আগে বলো আজকে কি বলেছে? প্রেয়সী কণ্ঠ নিচু করে বলল, কেউ কিছু বলেনি, বাবা। আমি নিজেই সব বলার সুযোগ দিয়ে ফেলেছিলাম। তোমার চোখে তো দগদগে ঘা। বলো, কি হয়েছে? প্রেয়সী চোখ মুছে নিয়ে ধীরে ধীরে বলতে লাগল, বাবা, আমি তো ভালোবেসেছিলাম। কোনো লোভে না, কোনো শর্তে না। তিয়াশানকে আমি পুরোটা জীবন ভেবেই নিজের করে নিয়েছিলাম। বিয়েটাও হঠাৎ হয়ে গেল। পরিস্থিতি এমন ছিল যে না বলার সুযোগই পাইনি। কিন্তু আমি চেয়েছিলাম অন্তত সে পাশে থাকবে। আমার অস্তিত্বের জন্য দাঁড়াবে। আমি তার স্ত্রী, অথচ তারই ছায়ায় আমি অপমানিত হলাম। কেউ এসে কিছু শুনিয়ে দিল আর সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রেয়সী থেমে গেল।
তার গলা কাঁপছে, বুক উঠছে নামছে। ফারুক সাহেব ধীরে মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, তোমার কষ্ট আমি বুঝি, মা। ভালোবাসা একদম সহজ নয়। অনেক সময় আমরা যাকে প্রাণভরে চাই, সে হয়তো তার ভেতরে সেই গভীরতাটুকু ধারণ করতেই জানে না। তবে তুমি ভুল করনি। ভালোবাসা অন্যায় নয়। ভুল শুধু তখন হয়, যখন আমরা নিজের আত্মসম্মানকে ভুলে যাই। কেন এমন হয়, বাবা? আমি তো কারো খারাপ চাইনি। ফারুক সাহেব এবার দৃঢ় কণ্ঠে বললেন, শোনো, মা। তুমি আমার সাহস। তুমি কারো ভালোবাসার দয়ার পাত্র নও। তুমি যদি কারো জীবনে থাকো, সেটা হবে তার সৌভাগ্য। আর যদি না থাকো, তাহলে সেটা তার ব্যর্থতা। তোমার কোনো দোষ নেই। ভালোবেসেছ বলে তুমি ছোট হয়ে যাও না। তোমাকে যে বুঝতে পারেনি, সেই ছোট হয়ে যায়। আমি চাই তুমি আরো শক্তিশালী হয়ে উঠো। তোমার বাবা যতদিন বেঁচে আছে ততদিন আর কারো প্রয়োজন নেই তোমার। অন্যদিকে, ফ্ল্যাশব্যাকে তিয়াশান শাহ। 5 বছর আগের অতীত। বৃষ্টির ফোঁটাগুলো যেন জানালার কাছে নয়, তার স্মৃতির ক্যানভাসে পড়ছে। একটি পুরনো সময় ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠছে। 5 বছর আগের এক সকালের। ছোট্ট শহরের এক শান্ত স্কুল ক্যাম্পাসে তাদের প্রথম দেখা হয়েছে। নতুন গজানো ঘাসে ভেজা শিশির আর গাছের পাতার ফাঁক গলে আসা সূর্যরশ্মি। প্রেয়সী তখন সদ্য জেএসসি পরীক্ষা দিয়েছে। লম্বা সালোয়ার কামিজ পরে হাঁটছে সে ক্যাম্পাসের চেনা পথে, হাতে খাতা, পাশে এক বান্ধবী তুলি আর মুখে অন্যমনস্ক ভাব, যেন ঠিক কোথায় যাচ্ছে, নিজেও জানে না। পেছনে তখনকার তিয়াশান শাহ। চেহারায় তখনও সেই অভিজাত আধিপত্য নেই, তবে চোখে চশমা, মুখে সেই হালকা হাসি আর হাতে ধরা আধাপোড়া সিগারেট থেকে ধোঁয়া বেরিয়ে মিলিয়ে যাচ্ছে সকালের হাওয়ায়। সে তখন ফাইনাল ইয়ারের ছাত্র। ক্যাম্পাসের পুরনো লাইব্রেরির সামনের আঙিনায় বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছে, কোনো এক গম্ভীর প্রসঙ্গে হেসে কিছু বলছে। ঠিক তখনই প্রেয়সী তার বান্ধবী তুলির সঙ্গে হাঁটছে পাশ দিয়ে। তাদের দুজনের মধ্যে চলছে নিচু স্বরে কথোপকথন। তুলি ভ্রু কুঁচকে নিচু গলায় বলল, ওই ছেলেটাকে চিনিস? প্রেয়সী তাকিয়ে বলল, না, কেন? তুলি ভ্রু তুলে এক নিঃশ্বাসে বলে উঠল, ছেলেটা কাল ক্লাস 4 বিল্ডিংয়ের পেছনে মারপিট করছিল। একজন রীতিমতো হাসপাতালে। প্রিন্সিপাল স্যার সাসপেন্ড করতে চেয়েছিলেন, শেষমেশ করলেন না। বুঝি না, বেঁচে গেল কিভাবে? প্রেয়সী একটু চমকে তাকালো। বলল, কেন? তোর কোনো ঝামেলা আছে নাকি ওর সঙ্গে? তুলি মাথা নাড়ল। বলল, আরে না। কিন্তু মারামারি করা ছেলেরা আর কত ভালো হয় বল? এই জন্যেই তো চেয়েছিলাম স্কুলটা শান্তিপূর্ণ থাকুক। প্রেয়সী আর কিছু বলল না। তবে তিয়াশানের সেই হাসি আর ধোঁয়াভরা নীরব উপস্থিতি যেন কোথাও একটা আছড়ে দিল তার মনে। অজান্তেই সে আবার ফিরে তাকালো ছেলেটার দিকে। আর তখনই হাওয়ার দোলায় তার খাতার পৃষ্ঠা ছিঁড়ে উড়ে গেল। হালকা বাতাস বইছে। হঠাৎ করে প্রেয়সীর খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে উড়ে এসে পড়ল তিয়াশানের পায়ের কাছে। তিয়াশান পৃষ্ঠা কুড়িয়ে নিল। কিন্তু সেটা কোনো ক্লাস নোট নয়। একটা স্কেচ আছে তাতে। চোখের চশমা, অল্প দাড়ি, মুখে চিন্তিত অভিব্যক্তি দেখা গেল। চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। সে ধীরে পেছনে ফিরে তাকালো। প্রেয়সী মেয়েটাকে প্রথম দেখে তিয়াশানের বুকে ব্যথা হতে শুরু করল। প্রেয়সী দাঁড়িয়ে আছে কিছু দূরে। লাজুক চোখে তাকিয়ে আছে তার দিকে। তিয়াশান মুহূর্তেই সেই চোখে হারিয়ে গেল। বর্তমান। তিয়াশান ধীরে এক গভীর নিঃশ্বাস ফেলল। নীলিমা অনেকক্ষণ আগেই চলে গেছে। রুমজুড়ে এখন কেবল নিস্তব্ধতা আর তার মাঝে অনুপস্থিত এক ভালোবাসার প্রতিধ্বনি। প্রেয়সীর রেখে যাওয়া শূন্যতা যেন বাতাসেও জমে আছে একটা অন্ধকার, শব্দহীন বেদনা হয়ে। সে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। চায়ের কাপটা এখনো অর্ধেক ভরা আর রাতের আলো জানালার কাছে গায়ে পড়ে ঝিম ধরেছে। সকালবেলা। 2 দিন পর। সারা দিনরাত পর বৃষ্টি থেমেছে। প্রেয়সী এখন বাবার বাড়িতে। ফারুক সাহেবের পুরনো দোতলা বাড়ির সেই বড় রুমে। জানালার পাশে বসে আছে সে, যেখান থেকে আকাশ দেখা যায়। হাওয়া যেন আজ একটু বেশি শুষ্ক। তিয়াশানকে ছেড়ে আসার পর দিনগুলো কেমন যেন থেমে গেছে। ঘুম আসে না, খিদে লাগে না, এমনকি প্রিয় সেই সিরিজগুলোতেও আর মন বসে না। মাথার ভেতর ঘুরে বেড়ায় একটিই মুখ।
সে তিয়াশান শাহ। ঠিক তখনই বাইরে থেকে এক বাচ্চা ছেলে ছুটে এলো। তারপর পায়ে পায়ে যেন ডাকপিয়নের মতো হাওয়ায় হেঁটে আসলো তার সামনে। নিচ থেকে উপরের দিকে তাকিয়ে ছেলেটি বলল, আপু, তোমার নামে একটা খাম দিয়ে গেছে কেউ। প্রেয়সী অবাক হয়ে দৌড়ে নিচে চলে এলো। দ্রুত খামটা নিল। পরিচিত গন্ধে বুকটা ধক করে উঠল। এমনকি পরিচিত হাতের লেখা মনে হচ্ছে। চিঠি। প্রিয় হামিংবার্ড, তুমি কি জানো, আমি দুদিন যাবৎ ভালোভাবে ঘুমাতে পারিনি। তোমাকে ছাড়া ভালো লাগছে না। তোমার হাতে বানানো সেই বাজে পাউরুটির স্বাদ এখনো জিভে লেগে আছে। কেউ যদি আজ বলে পৃথিবীর সব স্বাদ হারিয়ে যাবে, তাও আমি চাইব তোমার হাতের সেই নোনতা পাউরুটিটা যেন আবার পাই। তুমি চলে গিয়েছ ঠিক। তবু আমি আজ সেই তৃতীয় দেখা দিনের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছি। মানে তোমার বাসার সামনে। ভুল আমার। চুপ করে দাঁড়িয়ে থাকাটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তবে এখন আর চুপ থাকবো না, হামিংবার্ড। তুমি যদি একটা বারান্দা হও তাহলে আমি হতে চাই তোমার আকাশ। তুমি যদি ঝড় হও তবে আমি হতে চাই সেই কাপা মাটি, যেটা নিজের ভিত কাঁপিয়ে হলেও তোমার অস্তিত্ব ধরে রাখবে। আই লাভ ইউ, প্রেয়সী রাফিয়া। প্লিজ, ফিরে এসো, রাফিয়া। তোমার মি। তিয়াশান শাহ। চিঠিটা পড়ার সময় প্রেয়সীর চোখ ঝাপসা হয়ে এসেছে। সে বুকের ভেতর চেপে ধরল চিঠিটা, যেন ওই কাগজে শুধু কিছু শব্দ নয়, একটা সম্পূর্ণ জীবন আটকে আছে। ঠিক তখনই পিছনে এসে দাঁড়ালো ফারুক সাহেব। নরম গলায় বললেন, তিয়াশান তোর জন্য বাহিরে অপেক্ষা করছে, মা। কিন্তু বাবা, আমি নিজের চোখে দেখেছি ওর চোখে অনুতাপ, মা। গতরাত সে ঘুমোয়নি। আমাকে বারবার কল করে তোর খোঁজ নিয়েছে। আমার মনে হয় সে সত্যিই বদলে গেছে। প্রেয়সী ধীরে ফিরে তাকালো বাবার দিকে। কণ্ঠটা কেঁপে উঠল। তুমি আমাকে ক্ষমা করেছ, বাবা? ফারুক সাহেব মুচকি হাসলেন। তারপর বললেন, ক্ষমা নয়, আশীর্বাদ দিয়েছি। তোমার উপর আমি রাগী করিনি, তাহলে ক্ষমা কিভাবে করব? কারণ আমি কোনো দিন এমন কাউকে দেখিনি যে আমার মেয়েকে এতটা ভালোবাসতে পারে। প্রেয়সীর চোখ বেয়ে কান্না গড়িয়ে পড়ল। সে ছুটে গেটের বাহিরে চলে গেল। কিছুক্ষণ তারা কথা বলে বাসার ভেতরে চলে আসলো। ফারুক সাহেবের বসার ঘরে উপস্থিত হল। তিয়াশান সাদা পাঞ্জাবি পরে বসে আছে। ফারুক সাহেব সামনে এসে বসেন। চোখে প্রশান্তি উনার। মুখে সোজাসাপটা কথা বললেন, তিয়াশান, তুমি কি এবার সত্যি জীবন গড়তে চাও প্রেয়সীকে নিয়ে? তিয়াশান মাথা নিচু করে ধীরে বলল, আমি শুধু ভালোবাসতে চাই না, আমি এবার তার হয়ে বাঁচতে চাই। যদি আপনি আমার জীবনটাকে ওর পাশে রাখতে দেন। ফারুক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আমি আজ আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলাম। তোমার দায়িত্ব এখন শুধু তাকে ভালোবাসা নয়, তাকে মানুষ করাও। প্রেয়সী একটু চমকে উঠে বলল, বাবা, কি বলো? আমি এখনো মানুষ হতে পারিনি? তিয়াশান শাহ পাশ থেকে রেগে গলায় বলল, তোমার মানুষ হওয়া এখনো বাকি আছে, হামিংবার্ড। আবারও মুচকি হেসে চোখ টিপে বলল, আঙ্কেল একদম ঠিক বলেছেন। এই মেয়েটার সাহস আর রাগ অতিরিক্ত বেশি। আমার বাড়িতে গিয়ে কি কি করেছে জানেন? তার কথা শেষ হওয়ার আগেই প্রেয়সী হুট করে পেছনে থেকে তিয়াশানের পিঠে কয়েকটা কিলো ঘুষি মেরে দিল। তারপর বলল, এই চুপ। বেশি বললেই কিন্তু আবার। সবাই হেসে উঠল। তিয়াশান তবু হালকা ব্যথার অভিনয় করে বলল, এই হামিংবার্ড, জানপাখি না রাক্ষসী তুমি? প্রেয়সী চোখ ঘুরিয়ে একটু দূরে তাকালেও ঠোঁটে এখন এক শান্তি আছে। তিয়াশান একটু থেমে গভীর গলায় বলে উঠল, আই লাভ ইউ, হামিংবার্ড। প্রেয়সীর চোখে অশ্রু চকচক করে উঠল। সে ধীরে তিয়াশানের হাত ধরে ফেলল। তারপর তিয়াশান একটু ঝুঁকে গিয়ে কানে কানে একটা কথা বলল, যেটা শুনে প্রেয়সী একেবারে লজ্জায় পড়ে গেল। সমাপ্ত।